আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার অডিও এবং ভিডিওটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সবাইকে আজকের ফ্রি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যারা আমাদের পোর্টালে এবং যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছো সবাইকে স্বাগতম। আচ্ছা, সো ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফেসবুক গ্রুপে অনেকেই যুক্ত আছো। সো তোমরা আসলে কে কোথায় থেকে যুক্ত আছো এটা যদি একটু জানিয়ে দিতে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো, কারণ ফ্রি ক্লাসটা যেহেতু আমাদের সারা দেশেরই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন অংশ নিচ্ছ। অনেকে হয়তো ছিলে যারা হয়তো আমাদের সাথে আগে থেকে যুক্ত আছো, তারাও অংশ নিচ্ছ। আবার অনেকে হয়তো নতুন করে আমাদের সাথে যুক্ত হচ্ছ। সো কে কোথায় থেকে যুক্ত হচ্ছে এটা যদি একটু জানিয়ে দিতে খুবই ভালো হতো। ওকে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। বদরগঞ্জ রংপুর থেকে একজন আছো, সৃজিতা রয় বলছো সুনামগঞ্জ থেকে, মারিয়া বলছো চট্টগ্রাম থেকে, টরসা ফুলপুর ময়মনসিংহ থেকে, আফিয়া হবিগঞ্জ থেকে, ধ্রুব আছো ঢাকা থেকে, কুড়িগ্রাম থেকে একজন, নিয়ামতপুর, লাকসাম কুমিল্লা, সিপ্রা আছো চট্টগ্রাম থেকে, আশরাফুল আছো সৈয়দপুর থেকে। ওকে, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ফ্রি ক্লাসে। আর অলরেডি একবার পরিচয় দিয়ে দিয়েছি, আর নতুন করে আরেকবার বলে নিচ্ছি, আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর তোমাদের সাথে ক্লাস 8-এর যে বাংলা ক্লাসটা, সেই 8-এর বাংলা ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে বছর জুড়ে আমি থাকবো। ওকে, সো আজকে আমরা মোটামুটি বাংলার যে টপিকগুলো রয়েছে তোমাদের 8-এ অলরেডি উঠেছো, অলরেডি নতুন নতুন বই পেয়েছো। সো এই বইটা অনেকে হয়তো পেয়েছো, অনেকে হয়তো কিছু সমস্যার কারণে এখনও পাও নাই, বাট পেয়ে যাবে আশা করা যায়। এবং আমাদের হচ্ছে এনসিটিভির যেই পোর্টালটা রয়েছে সেখানে তোমরা চাইলে আমাদের 25 শিক্ষাবর্ষের জন্য 2025 শিক্ষাবর্ষের জন্য যেই আমাদের হচ্ছে বইগুলো প্রয়োজন সবগুলো কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। সো যদি স্কুল থেকে পেয়ে থাকো তাহলে খুবই ভালো কথা। আর যদি স্কুল থেকে পেতে একটু সময় লাগে, একটু দেরি হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা এনসিটিভির পোর্টাল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওইটা তোমরা তোমাদের মতো করে ব্যবহার করতে পারো, পড়তে পারো। তো আমরা আজকে তোমাদের সাথে মূলত দুইটা টপিক নিয়ে কথা বলবো চিন্তা করছি, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে। প্রথম পত্র থেকে আমরা তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বঙ্গভূমির প্রতি নামের একটি কবিতা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, এই কবিতাটা নিয়ে আমরা কথা বলবো। এবং দ্বিতীয় পত্রে আমরা মূলত তোমাদের ধ্বনি ও বর্ণ, এটা হচ্ছে তোমাদের একেবারে মৌলিক একটা বিষয়। যে কোনো ভাষা নিয়ে যখন পড়তে যাও তখন আসলে ওই ভাষার কতগুলো মৌলিক বিষয় থাকে, এবং আমরা জানি যে যখন আমরা ব্যাকরণ পড়তে যাই, ব্যাকরণ যখন আমরা শিখতে যাই, তখন কিন্তু আমাদের বলা হয় যে ব্যাকরণের মোটামুটি 4টা মৌলিক বিষয় জানতে হয় আমাদের। একটা হচ্ছে ধ্বনি, এরপরে থাকে শব্দ, এরপরে থাকে বাক্য এবং হচ্ছে অর্থ। এই 4টা বিষয় নিয়ে আমরা মূলত যে কোনো ভাষা যখন শিখতে যাই তখন এগুলো ভাষার গ্রামারটা যখন শিখতে যাই তখন এই 4টা তত্ত্ব নিয়ে আমাদের আসলে জানতে হয়। সো সেইখান থেকে তোমাদের 8-এর জন্য আমরা মূল যে টপিকটা দরকার, একেবারে প্রথম ইন্ট্রোডাক্টরি একটা টপিক ধ্বনি ও বর্ণ, সেটা আমরা দ্বিতীয় পত্র থেকে পড়বো। সো টোটাল 2টা টপিক আজকে আমরা পড়ছি। তো এখন আসো আমরা হচ্ছে যদি একটু ক্লাসের দিকে আগাই। আহ এফাত জিজ্ঞেস করেছো বই কবে দিবে। বই কাজ চলছে, তোমাদের এনসিটিভির যে বইটা, সরকারি বই যেটা, কাজ চলতেছে, কাজ শেষ হওয়া মাত্র তোমরা পেয়ে যাবা। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবে, উদ্ভাসের কোর্সে, তারা যদি কম্বো ব্যাচে ভর্তি হও সেক্ষেত্রে তোমরা হচ্ছে ভর্তি হওয়ার মোটামুটি সাথে সাথেই আমাদের যে প্যারালাল টেক্সটটা থাকে প্রত্যেকটা বইতে, প্রত্যেকটা বিষয় রিলেটেড আমাদের হচ্ছে একটা করে প্যারালাল টেক্সট থাকে। যারা অলরেডি আমাদের সাথে যুক্ত ছিল তারা তোমরা জানো, আর যারা যুক্ত ছিল না তারাও হয়তো আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে জেনেছো অথবা অন্য কোনো বন্ধু বান্ধবের থেকে জেনেছো। এখন আমার দেখানোর সুযোগ নাই বইটা আসলে কীরকম, বাট তোমরা ভর্তি হওয়া মাত্র আমাদের থেকে প্যারালাল টেক্সটটাও পেয়ে যাবে, যেটা তোমরা মূল বইয়ের সাথে সমান্তরালে পড়তে পারবে। ওকে, আচ্ছা, তো এখন আসো আমরা হচ্ছে আমাদের টপিকের দিকে আগাই নাকি। আমাদের কবিতাটা হচ্ছে আজকে আমাদের বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি আমাদের লিখেছেন হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তকে আমাদের বাংলা সাহিত্যের ভাষায় বলা হয় প্রথা বিরোধী কবি। প্রথা বিরোধী কবি কেন বলা হয়? কারণ তোমরা একটু যদি খেয়াল করো দেখো, আমাদের মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে
1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। এবং এইখানে তোমরা যদিও ছোট অনেক, কিন্তু তোমাদের ছোট্ট একটু জ্ঞানের কথা বলে দিই যে আমাদের হচ্ছে বাংলা যে সাহিত্যটা তোমরা বারবার খেয়াল করলে দেখো না যে আমাদের বাংলা বিষয়ে বলা হয় যে হাজার বছরের বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি জাতিসত্তা। এই বাঙালি কথাটার সাথে হাজার বছর কথাটা বারবার যুক্ত করা হয়। এটা যুক্ত করার পেছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের যেই সব থেকে প্রাচীনতম যে সাহিত্যের ইতিহাসটা, সেইটা যদি তোমরা একটু খেয়াল করো দেখবে এটা হচ্ছে আমাদের চর্যাপদ, যেটা আমাদের লেখা হয়েছে 650 থেকে 1200 অথবা মতান্তরে 950 থেকে 1200 সালের মধ্যে, এটা খ্রিস্টাব্দের ভেতরে। সো আমি যদি 950 থেকে 1200 সালের মধ্যকার যেই সময়কালটা, সেই সময়কালটাকে ধরি এবং সেইখান থেকে এই 2025 সাল পর্যন্ত যদি আমরা সময় কাউন্ট করে আসি, তাহলে তুমি খেয়াল করে দেখো আমাদের মোটামুটি ওই দিক থেকে হচ্ছে 1000 বছর, আর এই দিক থেকে 25 আর 50 মোটামুটি আমাদের হচ্ছে 1075 বছরের মতো একটা সময়কাল। এই যে 1075 বছরের যে সময়কালটা, এইটার কারণে বারবার বলা হয় হাজার বছরের বাঙালি সংস্কৃতি, হাজার বছরের বাঙালি জাতিসত্তা। এবং আমাদের এই সাহিত্যের যেই সূচনাটা হইল সেই 950 সাল থেকে, এরপরে আমরা বর্তমান কাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 3টা স্তর অতিক্রম করেছি। প্রথমটা হচ্ছে প্রাচীন যুগ, এরপরে হচ্ছে আমাদের মধ্যযুগ, এবং এরপরে হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যেই যুগটা সেটা যদি আমি তোমাদের একটু দেখাই, আমাদের এখানে প্রাচীন যুগটা হচ্ছে যেটা বললাম যে 950 থেকে 1200। এরপরে আমাদের যে মধ্যযুগটা, এই মধ্যযুগটা হচ্ছে তোমার 1201 থেকে 1800 সাল পর্যন্ত। আর এরপরে আমরা যখন আধুনিক যুগে প্রবেশ করেছি, সেই আধুনিক যুগটা হচ্ছে আমাদের 1801 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত। এই যে 3টা যুগের বিভাগটা যদি তুমি খেয়াল করো, তাহলে দেখো আমাদের মাইকেল মধুসূদন দত্ত উনি কিন্তু ছিলেন আমাদের যে আধুনিক যুগের যে সূচনাকালটা, সেইটার কিন্তু শুরুর দিককার একজন কবি। 1824 সালে ওনার জন্ম, এবং এরপর থেকে যদি ধরে নিই যে উনি মোটামুটি কিশোর বয়সেও যদি লেখালেখি শুরু করে থাকেন, যদিও কিশোর বয়সে উনি লেখালেখি শুরু করেন নাই, যদি আমরা ধরে নিই যে মোটামুটি 18-20 বছরের বয়সের দিকে উনি লেখা শুরু করছেন, মোটামুটি ধরলাম যদি, তাহলে সেক্ষেত্রে হয় মোটামুটি আমাদের ধরো 1824 আর 20 1844 এরকম। সো এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের তখন আধুনিক যুগটা মাত্র শুরু হয়েছে, এটার সূচনা কাল তখন চলতেছে। সো এই সময়ে আমাদের প্রাচীন এবং মধ্যযুগের যে সাহিত্যকর্মগুলো ছিল, সেইগুলোর একটা প্রধান এবং মূল বৈশিষ্ট্য ছিল হচ্ছে এইখানে যে ছন্দটা থাকতো, সাহিত্যগুলো রচনা হইতো ছন্দে ছন্দে, এবং এর ভেতরে এই ছন্দটার ভেতরে দেখা যাইতো যে শুধু ওই কবিতার শেষের যে অন্তমিলটা, যেমন ধরো শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। এই যে 2 লাইনের শেষের মাঝের যেই মিলটা, মোটামুটি এই বিষয়গুলো হচ্ছে মানে এই বৈশিষ্ট্যটাকে ফলো করে কবিতাগুলো তখন লেখা হইতো। কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত এসে এই প্রচলিত যে ছন্দগুলা ছিল, সেই ছন্দগুলাকে ভেঙে চুরে একেবারে চুরমার করে দিলেন, এবং পয়ার ছন্দ নামে একটা ছন্দ ছিল, সেই ছন্দটা থেকে উনি অমিত্রাক্ষর নামে একটা নতুন ছন্দ থাকে, সেই ছন্দটাকে প্রবর্তন করলেন। বাংলা সাহিত্যে তখন সনেট কখনো ছিল না। সনেট বলতে একটা কবিতা হয়, সেই কবিতাতে 14টা লাইন থাকে, এবং প্রত্যেকটা লাইনে তোমার হচ্ছে 14টা করে মাত্রা থাকে। এই জিনিসগুলো একটু কঠিন কথা, বড় হলে যখন সাহিত্য নিয়ে আরো পড়বে তখন বুঝবে। জাস্ট জেনে রাখো যে এই যে তোমার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন আমাদের সাহিত্য রচনা শুরু করলেন, তখন উনি ওই প্রচলিত যেই ছন্দগুলো ছিল, প্রচলিত যেই ব্যবস্থাটা ছিল আমাদের সাহিত্য রচনার, সেইটাকে ভেঙে চুরে ওনার নিজের মতো করে সাহিত্য রচনা শুরু করলেন। সো এই যে প্রচলিত প্রথাকে ভেঙে উনি যে নতুন একটা ধারা শুরু করলেন, এই কারণে আমাদের মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথা বিরোধী একজন লেখক। এবং ওনার আসলে আমাদের ইংরেজি যেই সাহিত্যটা, সেটার প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করতো, এবং সেই কারণে উনি ভাবতেন যে যদি উনি এই দেশে থাকেন, তাহলে হয়তো ওনার যে ইংরেজি সাহিত্যের চর্চা অথবা ওনার টোটাল সাহিত্য চর্চার যে বিষয়টা, সেইটা হয়তো ওইভাবে মূল্যায়িত হবে না, বা তিনি হয়তো সেই সুযোগটা ওইভাবে পাবেন না। সেই কারণে উনি চিন্তা করলেন যে হচ্ছে বিলেত না গেলে হয়তো কবি হওয়া যাবে না। এই চিন্তা থেকে উনি কি করলেন, উনি বিলেতে চলে গেলেন। বিলেত বলতে বোঝাই হচ্ছে আমাদের ইংল্যান্ডকে। আর টোটাল ইউরোপের অঞ্চলটাকে যদি আমি ধরি, আমাদের হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বেসিক্যালি ছিলেন হচ্ছে আমাদের ফ্রান্সে। সো উনি বিলেত না গেলে কবি হওয়া যাবে না, এই চিন্তা থেকে হচ্ছে বিলেতে চলে যান। আচ্ছা, আর স্কুল জীবন শেষ করে তিনি হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন, এবং সেইখানে পড়াশোনা করার সময় ওনার এই যে ইংরেজি সাহিত্যের প্রতি যে ঝোঁকটা, সেটা সব থেকে বেশি দেখা দেয়।
আচ্ছা, 1843 খ্রিস্টাব্দে উনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এই যে ইংরেজি সাহিত্যের প্রতি আকর্ষণ, বিদেশি সাহিত্যের প্রতি এক ধরনের আকৃষ্ট যে মনোভাবটা সেইটা, এবং ওনার হচ্ছে বিদেশে যাওয়া, সবকিছু মিলে উনি দেখো যে আমাদের যেই প্রথাবদ্ধ যেই আমাদের সমাজ ব্যবস্থাটা ছিল বা আমাদের যেই সাহিত্য ব্যবস্থাটা ছিল, টোটালটাকেই কিন্তু উনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। এবং ওনার এইরকমও একটা চিন্তা ছিল যে যদি আমি হিন্দু থাকি তাহলে হয়তো আমাকে বিদেশের সমাজও এইভাবে হচ্ছে হয়তো মূল্যায়ন করা হবে না, যেহেতু ওইখানকার বেশিরভাগ মানুষজন আসলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত। সো উনি চিন্তা করলেন যে আমার ধর্মের ব্যারিয়ারটাও যেন আমার এই লক্ষ্য অর্জনের পথে কোনো বাধা হইতে না পারে, সেই কারণে উনি খ্রিস্ট ধর্মেও দীক্ষিত হন, অর্থাৎ হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে উনি হচ্ছে ধর্মান্তরিত হন, এবং সেটা হয় হচ্ছে 1843 সালে। এবং ঠিক তখনই ওনার নামের শুরুতে এই যে মাইকেল যে কথাটা এইটা যুক্ত হয়। সো ওনার নাম যে মাইকেল মধুসূদন দত্ত, এর মধ্যে কিন্তু ওনার মধুসূদন দত্ত এইটুকুটা হচ্ছে ওনার আসল নাম। আর যখন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন তিনি, তখন তার নামের শেষে এই মাইকেল কথাটা যুক্ত হলো। ওকে, আচ্ছা, ইয়াফাজ একটা প্রশ্ন জিজ্ঞেস করছো যে ভাইয়া সাহিত্য কেন গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কেন? আরেকজন জিজ্ঞেস করছো অধ্যয়নকাল মানে কি? অধ্যয়নকাল মানে হচ্ছে পড়াশোনা করার সময়। ধরো আমি এখন পড়াশোনা করছি, সো আমার এই যে পড়াশোনা করার যেই সময়কালটা, সেইটাকে আমি বলবো আমার অধ্যয়নকাল। তোমরা এখন পড়াশোনা করছো, তোমরা ক্লাস 8-এ আছো। সো ধরো তুমি ক্লাস 1 থেকে পড়াশোনা শুরু করছো, এরপরে হচ্ছে ধরো অনার্স করবা, মাস্টার্স করবা। সো 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমাদের মোটামুটি 16 থেকে 17 বছরের একটা জার্নি। সো এই যে তোমার পড়াশোনা করার যেই সময়কালটা, সেইটাকে আমি বলি হচ্ছে অধ্যয়নকাল। আর ইয়াফাত যেই প্রশ্নটা জিজ্ঞেস করছিল যে সাহিত্য কেন ইম্পর্টেন্ট, দেখো সাহিত্যটা আসলে আমাদের যেই মনের যেই অনুভূতিটা, সেটার সব থেকে সুন্দর প্রকাশ ঘটে তোমার সাহিত্যের মাধ্যমে। তুমি যখন বিজ্ঞান পড়তে যাও, যখন পদার্থ পড়ো, রসায়ন পড়ো, এই বিষয়গুলো যখন তুমি পড়ো, তখন তুমি ন্যাচারাল যেই সায়েন্সটা, সূর্য কেন পূর্ব দিকে উঠছে, জোয়ার ভাটা কেন হচ্ছে, তুমি হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলাইলে কেন পানি হচ্ছে, এই বিষয়গুলো তুমি হচ্ছে সায়েন্সের যেই টপিকগুলো তুমি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলা দিয়ে তুমি হচ্ছে উদ্ঘাটন করতে পারবা। কিন্তু যখন তুমি তোমার মনের যে আবেগটা, মনের যে অনুভূতিটা, এটাকে যখন তুমি প্রকাশ করতে যাবা, তখন কিন্তু তোমাকে সাহিত্যের আশ্রয় নিতে হবে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, কোনো একটা সমাজ ব্যবস্থার যে বৈশিষ্ট্যটা, সেটা কিন্তু সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা যায়। তোমার মনের যে কষ্টটা বা তোমার মনের যে খুশিটা, সেটা কিন্তু কবিতার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়। জাস্ট তুমি একটা এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পলের কথা যদি আমি বলি, তুমি জাস্ট খেয়াল করো যে ধরো তুমি হচ্ছে মন খুব খারাপ, পরীক্ষায় রেজাল্ট খারাপ করছো ধরে নিলাম, তারপরে মন খুব খারাপ, মন খারাপ করে বসে আছো। এখন এই সময় অনেকেই থাকে, বিশেষ করে আমার ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য বলবো, যে মন যখন আমার খুবই খারাপ থাকে, তখন আমি হচ্ছে একটা গান চালিয়ে দিই, আমার সব থেকে পছন্দের যেই গানগুলো থাকে সেগুলোর ভিতর কোনো একটা গান ছেড়ে দিই। গান ছেড়ে দিয়ে বসে বসে আমি কফি খাই আর গান শুনি। সো এই কফি খাই আর গান শুনি, দেখা যায় যে গানটা শেষ হচ্ছে, গানটা লুপে দেওয়া থাকে হয়তো পছন্দের একটা গান হইলে। সো এই গান এবং কফি দুইটা শেষ হতে হতে দেখা যায় যে আমার মনটা ভালো হয়ে গেল। সো এই যে আমার মনটাকে ভালো করার যেই কাজটা, এটা কিন্তু আমি সূর্য কেন পূর্ব দিকে উঠছে এইটা জানার মাধ্যমে করতে পারবো না। এইখানে আমার এই গানটা কাজে লাগলো, এবং গানটা কিন্তু এক ধরনের সাহিত্য। তুমি যদি খেয়াল করে দেখো, গানের যেই হচ্ছে কথাগুলো লেখা থাকে, সেই কথাগুলোকে তুমি যখন গুগলে বা ইন্টারনেটে সার্চ করতে যাও, তখন তুমি সার্চ দাও হচ্ছে লিরিক্স লিখে। তুমি হচ্ছে গানের কথাগুলোকে সার্চ দাও এইভাবে, LYRICX, লিরিক্স। সো এই লিরিক্স এর সাথে সাথে আমাদের কবিতার গীতি কবিতা নামের একটা কথা আছে, গীতি কবিতা বা যেটাকে বলা হয় লিরিক্যাল ব্যালাড। দুইটা কথা মোটামুটি একই রকম লাগে না? সো লিরিক্স বলো, লিরিক্যাল ব্যালাড বলো, এইগুলো কিন্তু আসলে আমাদের সাহিত্যের এক একটা অংশ। তোমার ধরো অনেকেই থাকো হচ্ছে আমার মতো হ্যারি পটার সিনেমার ফ্যান। সো তোমার হচ্ছে যখন তুমি এই হ্যারি পটার সিনেমাটা দেখো, তখন তুমি কল্পনার জগতে হারিয়ে যেতে পারো। সো দেখো, তোমার আমাদের আইনস্টাইনও মেবি বলছিল এরকম কথা, যে মানুষের হচ্ছে কল্পনা শক্তি, যেটা মানুষ যদি কোনো কিছু কল্পনা করতে পারে তাহলে সে কিন্তু সেটা অ্যাচিভ করতে পারে। তুমি খেয়াল করে দেখো, তুমি যখন আলিফ লাইলা দেখছো, আলিফ লাইলা বা আরব্য রজনীর যে গল্পগুলো, সেইখানে আমাদের জাদুর আয়নার কথা বলা আছে, এরপরে হচ্ছে জাদুর গোলকের কথা বলা আছে। জাদুর আয়না দিয়ে কি হয়, কোনো একটা মানুষ কখন কোথায় আছে সেটা তুমি ওইখানে দেখতে পারো। জাদুর গোলক দিয়ে কি করতে পারো, ওই মানুষটা কোথায় আছে সেটা তুমি লোকেট করতে পারো। একই রকম ভাবে তুমি এখন খেয়াল করে দেখো, তোমার যে মোবাইল প্রযুক্তিটা, তোমার যে হাতে মোবাইল স্মার্টফোনটা রয়েছে, সেইটাকে তুমি জাদুর আয়নার সাথে কল্পনা করতে পারো। কিন্তু তুমি
এক জায়গা থেকে আরেক জায়গায়, ধরো তুমি এখনই আমাকে ফোনের স্ক্রিনে দেখছো, সো এটা কিন্তু তোমার এই যে ফোনের স্ক্রিনে দেখা তো ওই জাদুর আয়নার সাথে তুমি কম্পেয়ার করে দেখতে পারো যে আমি এই ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, বাট তোমরা দেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখতে পাচ্ছ। সো এটা জাদুর আয়নার মতো। তুমি গুগল ম্যাপ দিয়ে, ধরো আমি তোমাকে যদি আমার লোকেশনটা শেয়ার করে দিতাম, তাহলে তুমি কিন্তু এক্স্যাক্ট কোন পয়েন্টে আমি আছি, ঢাকা শহরের এক্স্যাক্ট কোথায় আছি আমি, এটা কিন্তু তুমি লোকেট করতে পারতা। জাদুর গোলকের সাথে মেলে না? সো দেখো, এই যে আমাদের কল্পনার জগৎকে প্রসারিত করা, আমাদের নতুন কিছু অর্জন করতে সাহায্য করে, সেইটাও কিন্তু আমাদের এই সাহিত্যটা আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। সো দিন শেষে বলা যায় যে যদিও তুমি সায়েন্সের বিষয়গুলো দিয়ে সুন্দর করে ন্যাচারাল যে ফেনোমেনাগুলো, যে ঘটনাগুলো, সেটাকে যদিও ব্যাখ্যা করতে পারো, কিন্তু তোমার কল্পনার জগৎকে প্রসারিত করা, তোমার মনের আবেগ অনুভূতিকে গুরুত্ব দেওয়ার কাজটা কিন্তু সাহিত্যের মাধ্যমেই হয়। ওকে, এখন আসো আমরা এখন হচ্ছে আমাদের মূল কবিতার দিকে চলে যাই। আচ্ছা, এদিক থেকে আরো কিছু ইনফরমেশন বাকি আছে আমাদের, যে পাশ্চাত্য জীবনের প্রতি আগ্রহের যে বিষয়টা আমাদের মাইকেল মধুসূদন দত্তের ছিল, সেটা বলে দিয়েছি তোমাদের। এরপরে দেখা গেল যে উনি যখন বিদেশি ভাষায় সাহিত্য রচনা শুরু করলেন, তখন আসলে ওনার কাছে মনে হলো যে ওনাকে ওইভাবে আসলে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না, কারণ বিদেশে তখন প্রচুর বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকরা রয়েছেন, এবং সেইখানে আমাদের মাইকেল মধুসূদন দত্ত উনি যে পরিমাণ অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করেছিলেন, সেই পরিমাণ অ্যাপ্রিসিয়েটেড হন নাই। এবং দিন শেষে উনি বাংলা সাহিত্যের কাছে, বাংলা ভাষার কাছে ফিরে আসেন, এবং বাংলা ভাষায় তখন উনি সাহিত্য রচনাটা শুরু করেন। এবং বাংলা ভাষায় যখন উনি সাহিত্য রচনাটা শুরু করেন, তখন এখানে উনি আমূল পরিবর্তন নিয়ে আসেন। কিরকম? বাংলা সাহিত্যে উনি প্রথম মহাকাব্য রচনা করেন, মেঘনাদ বধ নামে একটা কাব্য রয়েছে। ওই কাব্যটা আমাদের মাইকেল মধুসূদন দত্তের রচনা করা। আমাদের গীতিকাব্য যেটা, আমাদের আজকের যেই কবিতাটা, সেটা একটা গীতিকাব্য। এইখানে উনি ওই যে বললাম যে প্রথা বিরোধী লেখক ছিলেন, উনি প্রচলিত যেই ছন্দগুলো ছিল সেইটার বাইরে গিয়ে নতুন এক ধরনের ছন্দে কবিতা লেখা শুরু করলেন। সনেট লিখলেন। সনেট হচ্ছে 14 চরণ এবং 14 মাত্রা সংবলিত কবিতা। তোমরা ক্লাস 9-10-এ যখন উঠবা, তখন দেখবা যে এখানে কপোতাক্ষ নদ বলে একটা কবিতা আছে, ওইটা হচ্ছে সনেট। এরপরে পত্রকাব্য লিখলেন, নাটক লিখলেন। মাইকেল মধুসূদন দত্তের আগেও নাটক লেখা হতো, কিন্তু সেই নাটকগুলো আসলে অত বেশি শিল্পগুণ সমৃদ্ধ ছিল না। মাইকেল মধুসূদন দত্ত যখন আসলেন, তখন উনি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হয়, নাটকটা আসলে নাটকের মতো হয়, এরকম নাটক উনি লেখা শুরু করলেন। এরপরে প্রহসন। প্রহসনও আসলে নাটকের একটা ক্যাটাগরি, এইটাও আসলে আমাদের মাইকেলের হাত ধরেই শুরু হয়। এবং এইগুলো রচনা করার কারণে উনি আমাদের মনে চিরস্মরণীয় হয়ে আছেন। তার অমর কীর্তি হচ্ছে আমাদের মেঘনাদ বধ কাব্য, যেটা একটা মহাকাব্য এবং বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য এইটা। এবং অন্যান্য কাব্যের ভেতরে রয়েছে তিলোত্তম সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। সনেট সংকলনের মধ্যে রয়েছে চতুর্দশপদী কবিতাবলী। নাটক লিখেছেন উনি, প্রহসন। সো এই ধরনের সাহিত্য উনি রচনা করেছেন। এরপরে এই যে যেটা বলেছিলাম যে অমিত্রাক্ষর ছন্দ নামে একটা ছন্দ উনি প্রবর্তন করেছিলেন, এবং সনেট নামের একটা হচ্ছে কবিতার ধারা উনি বাংলা সাহিত্যে সংযোজন করেছিলেন। আর হচ্ছে ওই যে প্রথা বিরোধী লেখক ছিলেন, যেটা বলেছিলাম সেইটা অলরেডি তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছি। আর সাথে সাথে এই বাংলা এবং ইংরেজি, এইটা দুইটা তো ছিল ওনার মূল আকর্ষণের জায়গা। এর পাশাপাশি তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইটালিয়ান, তামিল, তেলেগু, মোটামুটি এতগুলো ভাষায় উনি আসলে দক্ষ বা পারদর্শী ছিলেন। এবং 1873 খ্রিস্টাব্দের 29শে জুন সর্বশেষে তিনি কলকাতায় মারা যান। এখন আসো এখান থেকে আমরা হিব্রু কি, হিব্রু হচ্ছে আমাদের সব থেকে প্রাচীন ভাষা। আর তোমাদের জিজ্ঞেস করছো যে মহাকাব্য কি? মহাকাব্যটা হচ্ছে যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে কোনো কবিতা যদি রচনা করা হয়, যেরকম আমাদের হচ্ছে তুমি যদি মধ্যযুগের সাহিত্যের দিকে খেয়াল করো, রামায়ণ, মহাভারত, এইটা হচ্ছে আমাদের দুইটা মহাকাব্যের উদাহরণ। তারপরে ইলিয়াড, ওডেসি, এগুলো হচ্ছে মহাকাব্য, যেগুলো বিভিন্ন যুদ্ধের কাহিনী নিয়ে বর্ণিত। আর আমাদের যেই মেঘনাদ বধ মহাকাব্যটা, সেইটাও আসলে আমাদের ওই যে মহাকাব্যটাই, যেইটা আসলে তোমাদের ওই যে আমাদের রামায়ণের যে কাহিনীটা ছিল, সেই রামায়ণের কাহিনীর উপর বেস করে লেখা। বেসিক্যালি রামায়ণে তো আমাদের হচ্ছে ওই সীতাহরণের যে কাহিনীটা, আমাদের তোমাদের ভিলেনটার নাম জানি কি ছিল, রাবণ। রাবণের সাথে রামের যেই ক্ল্যাশটা, সেইটা নিয়ে আমাদের মেঘনাদ বধ কাব্য রচিত। ওকে ওকে, এখন আসো আমরা হচ্ছে আমাদের এই কবিতার পাঠ পরিচিতির দিকে যাই। নিহা সনেট কি, এটা তোমরা ক্লাস 9-10-এ উঠলে যখন কপোতাক্ষ নদ পড়াবো তখন বলবো। ওকে, আচ্ছা, তেলেগু, তোমরা তেলেগু সিনেমা দেখো না হিন্দিতে? মানে সরি, বলিউডে। বলিউড বলতে তো বেসিক্যালি হিন্দি সিনেমা বোঝায়। এর সাথে তোমরা ওই যে তামিল সিনেমা দেখো, তেলেগু সিনেমা দেখো, তারপরে আর কি কি সিনেমা দেখো। সো ওই যে ভারতের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে যেই ভাষাগুলো রয়েছে, সেইগুলাই হচ্ছে এইগুলা, বুঝছো? ওকে,
সনেট কি? আচ্ছা, সনেট কি এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছো। আসলে তোমাদের এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে নিই। ধরো আমাদের হচ্ছে কপোতাক্ষ নদের একটা কবিতার লাইন হচ্ছে এরকম যে, সতত হে নদ তুমি পর মোর মনে। ওকে, এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ নদ কবিতার একটা লাইন। এই লাইনের ভেতর আমরা দুইটা পর্বে ভাগ করতে পারি। পর্ব হচ্ছে একটা কবিতার লাইনের কতটুকু অংশ আমি একবারে পড়ি। এটা যদি আমি পড়তে যাই, দেখো আমরা এইভাবে পড়ি, সতত হে নদ তুমি পর মোর মনে। সো এই পর্যন্ত একটা বিরতি নিয়ে পরের অংশটা যেহেতু পড়ছি, সো এই পর্যন্ত হইলো আমার একটা পর্ব, এই পর্যন্ত হইলো আরেকটা পর্ব। এখন এইখানে আমি যদি মাত্রা কাউন্ট করতে যাই, মাত্রার অনেকগুলো মানে হচ্ছে ক্যাটাগরি আছে, বাট অতগুলো ক্যাটাগরিতে যাওয়ার তো আসলে সময় নাই, তোমাদের জাস্ট কাউন্ট করে দেখাই। দেখো, শব্দের মধ্যে আমরা যখন ধ্বনি বর্ণ পড়বো তখন তোমাদের অক্ষর বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বোঝাবো। এখন জাস্ট একটু তোমাদের বলি যে শব্দের মধ্যে যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করি সেইটাকে আমরা বলি অক্ষর। সো ধরো আমরা যখন ইংরেজিতে বলি তখন ইংরেজিতে আমরা বলি সিলেবল, তাই না? যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল এরকম থাকে। একটা শব্দের কতটুকু অংশ তুমি একবারে উচ্চারণ করছো। বাংলাতেও যখন আমরা এইভাবে গুনতে যাই তখন ওইটাকে আমরা বলি অক্ষর। সো সতত এটা যখন আমি উচ্চারণ করছি এইভাবে, স ত তো, এখানে তিনটা অক্ষর, হে একবার উচ্চারণ করছি একটা, নদ এখানে আমি ন আর দ এটা ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে, এই কারণে আমি হচ্ছে একবার উচ্চারণ করলো এখানে দুই মাত্রা কাউন্ট করছি। এরপরে তু মি, এরপরে প রো মোর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হয়েছে তাই দুই, মো নে এক দুই। এখন তুমি যদি একটু কাউন্ট করো, দেখো এখানে হয় 3 4 4 2 6 6 2 8। এখানে যদি একটু কাউন্ট করো 2 2 4 4 2 6, টোটাল যদি তুমি যোগ করো যোগফল আসে হচ্ছে 14। ঠিক আছে, সো দেখো তুমি যদি এই কবিতার লাইনের মাত্রাটা গুনতে যাও তাহলে দেখবা এখানে টোটাল মাত্রার সংখ্যা হচ্ছে আমার 14টা। এখন যেই কবিতাতে তুমি এইভাবে প্রত্যেকটা লাইনে 14টা মাত্রা পাও এবং কবিতার মোট লাইন সংখ্যা হয় 14টা, সেইটাকে আমরা বলি সনেট। ওকে, আচ্ছা এখন আসো আমরা হচ্ছে আমাদের পাঠ পরিচিতি অংশটা একটু দেখে নেই। আমাদের যে জন্মভূমির প্রতি যে কবিতাটা, এই কবিতাটা পড়ে আসলে আমরা কি শিখতে পারবো। এখানে আমাদের পাঠের উদ্দেশ্যটাতে বলছে যে এই কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর মনে স্বদেশের প্রতি শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে। তার মানে আমাদের মনের যেই স্বদেশ প্রেমটা রয়েছে, আমাদের মনে দেশের প্রতি যেই ভালোবাসা, মায়া, মমতা, শ্রদ্ধা, এই বিষয়গুলোকে আরেকটু উৎসাহিত করার জন্য আমার এই কবিতাটা কাজে লাগবে। এরপরে বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও নিজের দেশের প্রতি মনের গভীরে আগ্রহবোধ সৃষ্টি হবে। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে বাংলাদেশের ওভারঅল পরিস্থিতির কথাই যদি আমি বলি, বিষয়টা আমরা অনেক কিছু নিয়ে একটু হতাশ। আমাদের ধরো ঢাকা শহরে যদি আমরা বের হই তাহলে বিশাল জ্যাম। আমাদের ধরো 10 মিনিটের রাস্তা, সেই রাস্তা আমরা যদি গাড়িতে বসে যাইতে চাই, অনেক সময় 10 মিনিটের রাস্তা যেটা হেঁটে গেলে লাগতো সেটা হয়তো আমার গাড়িতে বসে 1 ঘন্টা লেগে যায়। এরপরে ধরো হচ্ছে আমাদের অন্যান্য যেই সমস্যাগুলো, আমাদের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ অনেক বেশি হয় মাঝে মধ্যে। তোমাদের হচ্ছে উপকূলীয় যে অঞ্চলগুলো থাকে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝে মধ্যে সাইক্লোন, টর্নেডো ইত্যাদি হানা দেয়। তারপরে আমাদের ধরো হচ্ছে অর্থনৈতিক যে অবস্থাটা, আমরা এখনো মোটামুটি নিম্ন বা নিম্ন মধ্য আয়ের একটা দেশের ভেতরে আছি। সো আমরা যদি ইউরোপ আমেরিকার দিকে তাকাই তাহলে মনে হয় যে ওই দেশগুলো কত ভালো, ওইখানে না আছে এত জীবন ধ্বংস করে দেওয়া জ্যাম, ওইখানে না আছে আমাদের হচ্ছে এত বেশি ঝামেলা, ওইখানে হচ্ছে মানুষজনের আইন কাম অনেক বেশি। সো এই কিছু মিলে, সব কিছু মিলে আমাদের মনের ভেতরে একটা আক্ষেপ কাজ করতে পারে। কিন্তু তুমি যদি একটু খেয়াল করে দেখো যে তোমার জন্মটা এই দেশে, তুমি বড় হচ্ছ এই দেশের আলো বাতাসে, এবং এ পর্যন্ত তোমার জীবনের যা কিছু অর্জন সেটা কিন্তু আসলে এই দেশটা থেকেই। আমরা বলি অভাগা দুর্ভাগা দেশ আমার, কিন্তু এই অভাগা দুর্ভাগা দেশের থেকেই কিন্তু আমি এ পর্যন্ত আমার জীবনের যত কিছু অর্জন তা কিছু অর্জন করেছি। আমাকে কিন্তু আমেরিকা অথবা ইউরোপ অথবা ইংল্যান্ড বা অন্য কোনো বিদেশি রাষ্ট্র এসে আমার অর্জনগুলোকে আসলে দিয়ে যায় নাই। যা কিছু পেয়েছি আমি সব এই দেশের থেকেই। সো বিদেশের উন্নত জীবন, ওদের যেই সুযোগ সুবিধা, সেইটা দেখে আকৃষ্ট না হয়ে বরং নিজের দেশের আমার যা কিছু আছে সেইটা নিয়েই যেন আমি সন্তুষ্ট থাকি, নিজের দেশটাকে যেন আমি ভালোবাসি, সেই বিষয়টাই কবি এই কবিতাতে বোঝাতে চেয়েছেন। এরপরে আমাদের এই কবিতাটা হচ্ছে, যদি সাহিত্য রীতি বিবেচনা করতে যাই, এটাকে আমাদের বলা হচ্ছে গীতি কবিতা। গীতি কবিতা বিষয়টা কি তোমাদের অলরেডি বলেছি, যে গীতি কবিতাটা হচ্ছে যেই কবিতাতে কবির মনের ভাব, তার যে মনের আবেগ অনুভূতি, সেইটা যখন কোনো একটা কবিতাতে প্রকাশিত হয় এবং সেখানে কোনো কাহিনী থাকে না, তখন আমরা সেইটাকে বলি গীতি কবিতা। সো তুমি যদি 2 বিঘা জমি কবিতাটা পড়ো, এখানে দেখবো এখানে একটা গল্প বর্ণনা করা হয়েছে।
উপেন নামের একজন কৃষক ছিল, যে কৃষকের যে জমিটা ছিল সেই জমিটা তার রাজা দখল করে নিয়েছে, তারপরে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এরপরে সে কি করলো, সে হচ্ছে বছর দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে আবার গ্রামে ফেরত আসলো। আসার পরে তার একটা আমের গাছ ছিল, সেইখানে বসলো, এখানে তার সামনে দুইটা আম পড়লো। ওই আমটা যখন সে কুড়িয়ে নিল তখন ওই বাগানের মালিটা তাকে চোর বলে রাজার সামনে নিয়ে যেয়ে উপস্থাপন করলো। এই যে আমাদের একটা কাহিনী, একটা গল্প বর্ণনা করা হচ্ছে, এরকম যখন হয় তখন সেটাকে আমরা বলতে পারি কাহিনী কবিতা। মহাকাব্য, ওই যে বললাম যে রামায়ণের কাহিনী নিয়ে মেঘনাদ বধ কাব্য রচিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের মহাকাব্য, যেখানে যুদ্ধ বিগ্রহের কাহিনী থাকছে। আর গীতি কবিতাটা হচ্ছে যেই কবিতাতে তোমার মনের যেই অনুভূতিটা সেইটা প্রকাশিত হচ্ছে। জন্মভূমির প্রতি এই কবিতাতে মাইকেল মধুসূদন দত্তের যে দেশপ্রেমটা, মাতৃভূমির প্রতি, মাতৃভাষার প্রতি তার যে ভালোবাসা, যে শ্রদ্ধাটা, সেইটা যেহেতু প্রকাশিত হচ্ছে, তাই এটাকে আমরা বলছি গীতি কবিতা। এখানে যদি তুমি সার কথাতে আসো, আচ্ছা মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা এবং একাগ্রতা, এই দুইটা জিনিস বেসিক্যালি স্বদেশ প্রেমের বিষয়টা। আর যদি তুমি সার কথাতে আসো তাহলে এখানে আমরা কবিতার যে মূল বিষয়টা সেটাকে সংক্ষেপে উপস্থাপন করেছি। ওকে, তো আমরা এই জায়গাটা আমি স্কিপ করলাম, কারণ এই পুরো বিষয়টা তো আসলে আমি কবিতাতে যেই তোমাদেরকে পড়িয়ে দেব। তো আসলে আমরা কবিতাটা পড়া এখন শুরু করতে পারি তো নাকি? ওকে, আচ্ছা, তো আসো আমরা হচ্ছে এখন বঙ্গভূমির প্রতি এই মূল কবিতাটা শুরু করি। তাহলে রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, এই যে লাইনটা বলা হচ্ছে, এটা আমাদের মাইকেল মধুসূদন দত্ত আমাদের স্বদেশ মাতাকে, আমাদের দেশ মাতৃকাকে অনুরোধ করছেন যে মা, আমি তোমার দাস, তুমি আমাকে মনে রেখো, তোমার পদচরণে, তোমার পায়ের কাছে আমার এইটুকুই মিনতি। সো আমরা যখন কাউকে আমার থেকে একটু উঁচু জায়গায় দেখাতে চাই এবং তাকে যখন আমরা বলি না যে আমরা হচ্ছে আল্লাহর বান্দা, বান্দা শব্দের অর্থ কি? দাস। সো আমরা আল্লাহর বান্দা যখন নিজেদেরকে বলছি, তখন আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি, তখন কিন্তু বিনয়ের সাথে শ্রদ্ধাবনত চিত্তে আমরা তার কাছে কোনো কিছু প্রার্থনা করি। সো এইখানে দেশকে যেহেতু মা হিসেবে কল্পনা করা হচ্ছে, এখানে কিন্তু সৃষ্টিকর্তার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ওকে, দেশকে আমি মা হিসেবে কল্পনা করছি এবং মাকেও কিন্তু আমরা শ্রদ্ধা করি। এবং যদি তুমি কোনো অপরাধ করো, কোনো অন্যায় করো, ধরো স্কুলে একদিন গেছো, যাওয়ার পরে স্কুল থেকে ফেরার পথে তোমার যে সাদা জামাটা ছিল সেইটাতে তুমি বিশাল কাদা টাদা মাখায় তারপরে ফেরত আসছো। আসার পরে যখন তুমি মায়ের কাছে ওইটা নিয়ে কোনো কথা বলতে যাবো যে মা, কালকে তো আবার স্কুলে যাইতে হবে, আমার এই জামাটা একটু ধুয়ে দিবা, যখন তুমি এই কথাটা বলবা, তখন কিন্তু তুমি যে মায়ের সামনে হচ্ছে ওইরকম উদ্ধতভাবে কোনো কথা বলবা না, তুমি বিনয়ের সাথে নম্র ভদ্রভাবে সুন্দর করে রিকোয়েস্ট করে বলবা যে মা, কালকে তো আমার স্কুলে যাইতে হবে, এখন আসার সময় তো হচ্ছে আমি খেয়াল করি নাই, কাদা ভরে গেছে, এখন এটা একটু ধুয়ে দিবা, তুমি রিকোয়েস্ট করবা। সো এইখানে আমাদের কবি যেহেতু দেশটাকে ওইভাবে উনি আসলে পাত্তা দেন নাই, উনি মনে করছেন যে হচ্ছে ইংরেজি ভাষায় যদি আমি সাহিত্য রচনা করি এবং আমি যদি দেশ ছেড়ে বিদেশে যাই, তাহলে হয়তো আমার কবি প্রতিভার উন্মেষ অনেক ভালো হবে, আমার হয়তো কবি প্রতিভাটা অনেক বেশি সমাদৃত হবে, এই চিন্তা করে উনি দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। এখন ওইখানে যাওয়ার পর ওনার ওইখানকার যে স্ট্রাগলগুলা, সেই স্ট্রাগলগুলা দিয়ে আসলে উনি বুঝলেন যে না, আসলে আমি দেশেই ভালো ছিলাম। তো এই যে মায়ের কাছে, দেশ মায়ের কাছে উনি যে অপরাধটা করেছেন, সেই অপরাধ থেকে উনি দেশমাতাকে তখন রিকোয়েস্ট করে বলতেছেন যে মা, আমি তোমার দাস, তোমার পদচরণে আমার এইটুকুই মিনতি যে আমাকে তুমি একটু মনে রাখো, তোমার কাছে আর বেশি কিছু আমার চাওয়ার নাই। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, পরমাদ মানে হচ্ছে প্রমাদ বা ভুল ভ্রান্তি, আর সাধিতে মানে সাধন করতে। সো ওই যে ওনার যে মনের ইচ্ছাটা ছিল বিখ্যাত কবি হবেন, এবং এই কাজটা করতে যে উনি দেশ ত্যাগ করে চলে গেছেন, সো এই যে উনি একটা ভুল করে ফেলেছেন, সেই ভুলের কথাটা উনি উল্লেখ করে বলছেন যে সাধিতে মনের স্বাদ, আমার মনের সাধনাকে, আমার মনের ইচ্ছাকে পূর্ণতা দেওয়ার জন্য ঘটে যদি পরমাদ, আমি যদি তোমার কাছে কোনো ভুল ভ্রান্তি করে থাকি, মধুহীন করোনাগো তব মন কোকোনদে। তো এখানে কোকোনদ মানে হচ্ছে পদ্ম ফুল, এবং উনি বলছেন যে এই যে তোমার যেই হচ্ছে অন্তর, তোমার অন্তরের যেই পদ্ম ফুল বা তোমার অন্তরের যেই মধু, অর্থাৎ দেশমাতার যে ভালোবাসাটা, তোমার এই ভালোবাসাটা থেকে আমাকে এই ভুলের জন্য যেন তুমি আমাকে বঞ্চিত করো না। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, প্রবাসে বলতে উনি বিদেশে রয়েছেন, ফ্রান্সে। সো উনি বলছেন যে প্রবাসে দৈবের বসে, এখানে যদি কপাল গুনে, দৈব মানে হচ্ছে কপাল, সো উনি বলছেন যে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, যদি আমার মৃত্যু ঘটে যায়, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে। সো ধরো আমার এইটা হচ্ছে একটা আকাশ, এই আকাশে আমার হচ্ছে এইটা একটা তারা জলজল করছে, যতক্ষণ জলজল করছে ততক্ষণ তারাটা রয়েছে, এই তারাটা মনে করো পতন হয়ে গেল, সো তখন আমি বললাম যে এই তারাটা আর নাই, যেহেতু নাই, ওটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। সো পৃথিবীটাকে, পুরো সাহিত্য জগৎটাকে যদি তুমি একটা জগৎ হিসেবে কল্পনা করে নাও, সেইখানে আমাদের যে মধুসূদন দত্ত, উনি হচ্ছে দেশমাতার স্মৃতিতে ওইরকম তারার মতো হয়তো জলজল করছিলেন, সেইখান থেকে তারাটা খসে পড়ে গেছে, মানে ওনার মৃত্যু ঘটেছে। এবং যদি উনি আর বিদেশে থাকার সময়ও এই মৃত্যুটা ঘটে, নাহি খেদ তাহে, খেদ মানে হচ্ছে আক্ষেপ।
তো ওইখানে ওনার কোনো কষ্ট নাই, কোনো আক্ষেপ নাই। আর কারণটা কি, কষ্ট না থাকার কারণটা কি? কারণটা হচ্ছে জন্মিলে মরিতে হবে। মানুষের যখন জন্ম হয়েছে, জন্ম এবং মৃত্যু এই দুইটা হচ্ছে একেবারে চিরন্তন সত্য কথা। তুমি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকো, তোমাকে মৃত্যুবরণ করতে হবে, এইটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই। তোমার হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাই না? প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো উনি বলছেন যে আমি যখন বিদেশে অবস্থান করছি, এই সময়ে যদি আমার কপালের দোষে আমার মৃত্যুও ঘটে থাকে, তাহলেও আমার কোনো আক্ষেপ, কোনো আফসোস নাই। কারণ মানুষ যখন হিসেবে যখন জন্মগ্রহণ আমি করেছি, তখন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা চিরন্তন সত্য। অমর কে কথা কবে? জীবনে পৃথিবীতে কোথাও কেউ অমর হতে পারে নাই। চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে। জীবনটাকে যদি আমি একটা নদীর সাথে তুলনা করি, সেই নদী যেরকম প্রতিনিয়ত প্রবহমান থাকে, একই রকম ভাবে আমার জীবনটাও প্রতিনিয়ত গতিশীল। এই জীবনের যে গতির বিষয়টা, এই বিষয়টাকে উনি উল্লেখ করে বলছেন যে আমার জীবন নদীটা বহমান রয়েছে, আমি এখন বেঁচে আছি। তো যতদিন বেঁচে আছি ততদিন আমি গতিশীল থাকছি। নদী শেষ পর্যন্ত যে যেমন সাগরে পতিত হয়, সেরকম আমারও কোনো এক সময় মৃত্যু হইতে পারে। কিন্তু তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে আমার সেই মৃত্যুতেও ক্ষোভ নাই। এরপরে উনি কি বললেন যে কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। কিন্তু যদি রাখো মনে, তুমি যদি আমাকে মনে রাখো, নাহিমা ডরি সমনে। সমনে মানে হচ্ছে মৃত্যুর দেবতা। অনেক সময় বলা হয় না যে কারো নামে সমন জারি করা হয়েছে, সমন জারি মানে হচ্ছে তার নামে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে, মৃত্যুর আদেশ। সো উনি বলছেন যে মা, দেশমাতা, তুমি যদি আমাকে মনে রাখো, তুমি যদি আমাকে তোমার স্মৃতিতে ধরে রাখো, তাহলে আমি এই মৃত্যুকে বা মৃত্যুর দেবতাকে ভয় পাই না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। মক্ষিকা মানে হচ্ছে মাছি। আর অমৃত মানে হচ্ছে তোমার এক ধরনের কাল্পনিক, অনেক সময় অমৃত হ্রদ বলা হয়, অনেক সময় অমৃত পুকুর বলা হয়, অনেক সময় অমৃত সুধা বলা হয়, অনেক কিছুই বলা হয়। বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে এরকম যে ওইখানে যদি তুমি অবগাহন করো, মানে যদি গোসল করে উঠে আসো ওই হ্রদে, অথবা যদি তুমি ওই পানিটা পান করো, তাহলে তুমি অমর হতে পারবা। এখন আমাদের ওই কাল্পনিক যেই সূত্রটা, সেই সূত্রটা ধরে মাইকেল মধুসূদন দত্ত বলছেন যে একটা ক্ষুদ্র মাছি, যার জীবনটা অনেক বেশি তুচ্ছ, অনেক বেশি নগণ্য, সেই মাছিটাও যদি ওই অমৃতের ভেতরে পড়ে, তাহলে কিন্তু সেও অমর হবে। কারণ অমরত্বের বিষয়টাই এরকম যে ও কিন্তু মানুষ কিংবা হচ্ছে প্রাণী বা অন্য কোনো কিছুর ওপর আসলে ওইভাবে ডিপেন্ড করে না। ওর বৈশিষ্ট্যটাই হচ্ছে ওকে যে ওইভাবে গ্রহণ করতে পারবে, তাকে সে অমরত্ব প্রদান করবে। সো মাইকেল মধুসূদন দত্ত এইখানে বলছেন যে দেশমাতা, তুমি যদি আমাকে ওইভাবে মনে রাখতে পারো, তাহলে তোমার এই মনে রাখাটাই যেন আমার কাছে সেই অমৃত সুধা। এবং তুমি যদি আমাকে মনে রাখো, তাহলে আমি যদি এই ক্ষুদ্র একটা মাছের মতো তুচ্ছ নগণ্যও হই, তারপরেও আমি যেন অমরত্ব লাভ করতে পারবো। এরপরে বললেন যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন। সেই ধন্য নরকুলে, মানুষদের মধ্যে সেই আসলে শ্রেষ্ঠ, লোকে যারে নাহি ভুলে, যাকে আসলে মানুষজন ভুলে যায় না, যাকে মানুষ তার স্মৃতিতে স্মরণ করে রাখে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনটাকে আমরা অনেক কিছুর সাথে কল্পনা করি, এর মধ্যে একটা বিষয় হচ্ছে মনটাকে আমরা অনেক সময় মন্দিরের সাথে কল্পনা করি। কারণ আমাদের ওই যে বলা হয় যে হচ্ছে, অনেকে বলে যে তোমার বেসিক্যালি আমাদের ইমানের কথাটাও যদি তোমাদেরকে আমি বলতে চাই, যে ইমানের আমাদের কিন্তু তিনটা পর্যায়ে থাকে। একটা হচ্ছে অন্তরে স্বীকার করা, অন্তরে হচ্ছে তোমার অন্তর দিয়ে ওইটাকে স্বীকার করলে, এরপরে মুখে তুমি ওইটা বললা, স্বীকারোক্তি দিলা, অন্তর থেকে বিশ্বাস, মুখে স্বীকারোক্তি, এরপরে হচ্ছে কাজে সেইটার প্রতিফলন। এই তিনটার মাধ্যমে আমরা আসলে বলি যে একজন লোক ইমানদার নাকি ইমানদার না। ইমানের এই তিনটা পর্যায় থাকে। সো তুমি ধরো মুখে বলছো যে হ্যাঁ আমি এইটা মানছি, বা তুমি কাজকর্ম হয়তো করতেছো, বাট তোমার মনের ভেতর হয়তো ওই বিশ্বাসটা নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমি তোমাকে ইমানদার বলবো না। একই রকম ভাবে কবি এইখানে বলছেন যে হচ্ছে মনটা আমার কাছে একটা মন্দির, মনের যেই পবিত্রতাটা, এইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই মনের পবিত্র জায়গাতে কেউ যদি আমাকে ধারণ করে রাখে, কেউ যদি আমাকে তার হৃদয়ে স্থান দেয়, তাহলে আমি কি হতে পারবো, এই মানবকুলের মধ্যে সকল মানুষের মধ্যে আমি শ্রেষ্ঠ হতে পারবো। এরপরে বললেন যে কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমর অত আমি কহগো শ্যামা জন্মদে। জন্মদে, শ্যামা জন্মদে মানে হচ্ছে শ্যামল জন্মভূমি। ওকে, শ্যামা জন্মদে মানে হচ্ছে আমাদের শ্যামল জন্মভূমি, বেসিক্যালি আমাদের দেশটাকে বোঝানো হচ্ছে। আর যাচা মানে হচ্ছে চাওয়া, যাচিব মানে হচ্ছে তোমার কাছে আমি চাইবো। এখন কবি নিজের বৈশিষ্ট্য সম্পর্কে উনি সন্দেহ প্রকাশ করেছেন যে দেখো দেশমা, আমার তো আসলে ওইরকম কোনো গুণ নাই, আমি বিনয়ের সাথে তোমাকে বলছি যে তোমার কাছে যে আমি এই অমরত্বটা প্রত্যাশা করব, ওই যে সকলের মনে আমি হচ্ছে চিরস্থায়ীভাবে স্থান লাভ করতে চাই, সো তোমার কাছে এই যে অমরত্বটা আমি প্রত্যাশা করতে চাচ্ছি,
এইটা প্রত্যাশা করার মতো আসলে আমার ওইরকম কোনো গুণ নাই। সো নিজের যেই নির্গুণতার বিষয়টা, নিজের যেই ত্রুটিটা, সেইটা উনি উপস্থাপন করে বলছেন যে তোমার কাছে অমরত্ব চাইছি, সেইটা চাওয়ার মতো আসলে আমার মুখ নাই, আমার সেই যোগ্যতাটা নাই। কিন্তু তারপরেও বললেন যে হচ্ছে তবে যদি দয়া করো। So, এখন বলছেন যে দেখো আমার তো ওইরকম আসলে কোনো গুণ নাই যেইটার কারণে তুমি আমাকে মনে রাখবা বা আমি তোমার কাছে সেই দাবিটা করতে পারি, কিন্তু তুমি যদি নিজ গুণে আমাকে হচ্ছে ক্ষমা করে দাও, তবে যদি দয়া করো, যদি তুমি আমার প্রতি একটু দয়া প্রদর্শন করো, যদি আমার প্রতি একটু সহনশীল হও, একটু মমতার দৃষ্টিতে আমার দিকে তাকাও, ভুল দোষ গুণ ধরো, আমি যেই ভুলগুলো করেছি সেই ভুলগুলোকে ক্ষমা করে যদি তুমি সেটাকে একটু গুণ হিসেবে কল্পনা করে নাও, অমর করিয়াবর দেহদাসে সুবরদে, তাহলেই যেন তুমি আমাকে সেই অমরত্বের দান বরটা প্রদান করলে। বর মানে হচ্ছে আশীর্বাদ। সো তুমি যদি আমার যেই ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে নিজ গুণে ক্ষমা করে দাও, তাহলেই আমি ধরে নেব যে তুমি আমাকে সেই অমরত্বের বরটা, সেই অমরত্বের আশীর্বাদটা দিয়ে দিয়েছো। ফুটি যেন স্মৃতি জলে মানসেমা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কিশোরদে। স্মৃতি জলে, ফুটি যেন স্মৃতি জলে, তার মানে আমাদের স্মৃতির ভেতরে তিনি যেন ওই রকম ভাবে আসলে স্থান পান, আমরা যেন তাকে মনে করি। মানসে, মানসে মানে হচ্ছে স্মৃতিতে, মনে। আর মা যথা ফলে মধুময় তামরস, তামরস মানেও হচ্ছে এক ধরনের ফুল, মেবি পদ্ম ফুল, শব্দার্থের মধ্যে গেলে আমরা একটু দেখব। আর কি বসন্ত কি শারদে, বসন্ত এবং শরৎকাল মিলে আসলে আমাদের হচ্ছে, হ্যাঁ তামরস মানে পদ্ম। ওকে, সো বসন্ত এবং শরৎকালেও যেন আমি তোমার স্মৃতিতে যদি স্থানটা পাই, তাহলে যেন বসন্ত বা শরৎকালের যেই পদ্ম ফুলটা, সেই পদ্ম ফুলটার মতো আমি ওইখানে স্থায়ী হতে পারবো। তার মানে আমাদের কবিতাটা এখানে শেষ। এখন আচ্ছা ওকে, এখন আসো তাহলে আমরা এতক্ষণ ধরে কবিতার লাইন বাই লাইন আগাইলাম, এখন একটু সংক্ষেপে মনে করে নিই যে কবি এইখানে তার যে দীনতা, তার যে দোষগুলো, সেই দোষগুলো স্বীকার করেছেন। প্রথমে স্বীকার করে বলছেন যে মা আমি তো আসলে ভুল করে ফেলছি, কিন্তু আমার আসলে এই ভুলটাকে উপলব্ধি করতে পারছি আমি, so এখন আমি তোমার কাছে ক্ষমা চাই এবং আমি তোমার কাছে আশীর্বাদ চাই যেন আমি তোমার স্মৃতিতে অন্তত টিকে থাকতে পারি, তোমার স্মৃতিতে দেশের মানুষের মনে যেন আমি একটু স্থান লাভ করতে পারি। এবং এই স্থান লাভের যেই প্রত্যাশা, ওনার স্বদেশপ্রেম, এবং সেই স্বদেশপ্রেম থেকে ওনার যেই মানুষের স্মৃতিতে টিকে থাকার, দেশের মধ্যে দেশের হচ্ছে মানুষজনের মধ্যে তাদের স্মৃতিতে বেঁচে থাকার যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা উনি এই পুরো কবিতা জুড়ে ব্যাখ্যা করেছেন। অনন্যা জিজ্ঞেস করছো শরদে মানে কি? শরদে মানে হচ্ছে শরৎকালে। ওকে, আচ্ছা, সো এখন আমাকে তোমরা একটু বলে দাও যে এই যে পুরো কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাটা তোমাদের কাছে আসলে বোধগম্য হয়েছে কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ মারিয়া। নুজহাত এত কঠিন না। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই কবিতা থেকে একটু কয়েকটা ইম্পর্টেন্ট কথা আছে এখানে, গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এগুলো একটু দেখে নিই। যে কবি এখানে নিজেকে বঙ্গমায়ের দাস মনে করেছেন, বাংলাদেশটা ওনার মা হিসেবে কল্পনা করেছেন এবং নিজেকে তার দাস হিসেবে কল্পনা করেছেন। তার যে বিনয়টা সেখান থেকে, জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে, এইটাও এই কবিতার একটা মূল কথার ভেতরে আসে। দেশমাতা যদি আমাকে মনে রাখে, তাহলে আমি যদি মৃত্যুবরণ করেও ফেলি তাহলে আমার কোনো আফসোস নাই, কবির সেই খেদ, কোনো আক্ষেপ ওইখানে থাকবে না। কবি দেশমাতার স্মৃতিতে পদ্মফুলের মতো টিকে থাকতে চেয়েছেন। এখন এখান থেকে তোমরা অনেকেই বারবার জিজ্ঞেস করছিলে অনেক কিছু নিয়ে যে ভাই এটার অর্থ কি, এটার অর্থ কি। তো এখন দেখো এখানে হচ্ছে আমাদের শব্দার্থগুলো, তোমাদের মেইন বইতে যে শব্দার্থগুলো দেয়া রয়েছে সেগুলো আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি। মিনতি মানে প্রার্থনা করা, পরমাদ মানে হচ্ছে প্রমাদ বা ভুলভ্রান্তি, এরপরে কোকনদ মানে হচ্ছে লাল পদ্ম, দুর্লভ একটা পদ্ম, এরপরে হচ্ছে তোমার তবে সব থেকে বেশি দুর্লভ পদ্ম হচ্ছে নীল পদ্ম। এটা ওই যে মাঝে মধ্যে হচ্ছে আমরা বলি যে তোমার জন্য নিয়ে আসবো 101টা নীল পদ্ম, নীল পদ্ম হচ্ছে সব থেকে দুর্লভ পদ্ম আর কি। এরপরে সমন মানে হচ্ছে মৃত্যুর দেবতা, মক্ষিকা মানে হচ্ছে মাছি, শ্যামা জন্মদে মানে শ্যামল জন্মভূমি, বর মানে আশীর্বাদ, মানস মানে হচ্ছে মন, তামরস মানে পদ্ম, শরদে মানে হচ্ছে শরৎকাল। এখন দেখো তোমরা অনেকেই বেশ কিছু প্রশ্ন করেছো, যে প্রশ্নগুলা শব্দার্থ রিলেটেড প্রশ্নই করেছো। যে একজন জিজ্ঞেস করছো ভাই সুবরদে অর্থ কি। তো দেখো তোমাদের মেন বইতে যে শব্দার্থগুলো রয়েছে সেইগুলোর ভেতর কিন্তু অনেকগুলো শব্দের অর্থই তোমরা এখনো পাও নাই, এবং এইটার কারণেই আমরা তোমাদের জন্য তোমাদের প্যারালাল টেক্সটে অ্যাড করে দিয়েছি অতিরিক্ত কিছু শব্দার্থ। এটা তোমরা প্রত্যেকটা অধ্যায়ের শেষেই পাবা। মূল বইতে তোমাদের যেই শব্দার্থগুলো থাকে সেইখানে অনেক কিছুই থাকে যেটা মিসিং থাকে, যেটা পরে হয়তো তুমি বুঝতে পারবা না। তখন তুমি যখন আমাদের প্যারালাল টেক্সটটা খুলে নিয়ে বসবা, তখন দেখবা যে ওইখানে তোমার বাদবাকি যেই কঠিন শব্দগুলো রয়েছিল, যেটার অর্থটা তোমার জানা প্রয়োজন, সেটা কিন্তু তুমি এইখানে হচ্ছে পেয়ে যাবা। যেরকম পদে, পদে মানে হচ্ছে চরণে বা পায়ে, পায়ে,
দৈব অর্থ কি? দৈব অর্থ হচ্ছে অলৌকিক, দেবতা সম্বন্ধীয় বা অপ্রত্যাশিত এরকম। এরপরে খেদ মানে হচ্ছে আক্ষেপ বা অনুতাপ। এরপরে ডরি, ডরি মানে হচ্ছে ভয় করি। এরপরে একটা লাইন ছিল যে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, তার মানে অমৃতের হ্রদে পড়লে মাছের মতো ক্ষুদ্র প্রাণীও যেমন গলে যায় না অর্থাৎ মরে যায় না, তেমনি দেশমাতৃকার মনে স্থান পেলে লেখক মৃত্যুকেও ভয় করেন না। এরপরে নরকুল মানে কি? মানব জাতি। যাচিব মানে হচ্ছে চাইবো বা প্রার্থনা করব। এই যে সুবরদে যে জিজ্ঞেস করছিল অ্যান্সার পাইছো? সুবরদে মানে হচ্ছে বরদাত্রী, যে দা দা মানে হচ্ছে বর বা আশীর্বাদ প্রদান করে, শুভ আশীর্বাদ দান করেন যিনি। ওকে, সো দেখো তোমাদের হচ্ছে যেই বইটা তোমরা পাবা প্যারালাল টেক্সটটা, সেখানে কিন্তু তোমাদের যেই জায়গাগুলো দরকার সেখানে আমরা ফোকাস করেছি এইভাবে। ওকে, এখন সাফা জিজ্ঞেস করছো এসব কি মুখস্থ করতে হবে নাকি বুঝে পড়লেও হবে? দেখো, প্রথমত তোমাকে একটা বিষয় আমি কখনোই বলবো না যে তোমাকে কখনোই মুখস্থ করতে হবে না। কিছু জিনিস তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হয়। যখন তুমি ম্যাথ করতে যাও, a+b² সূত্র তোমাকে মুখস্থ রাখতে হয়। 1 আর 1 যোগ করলে যে 2 হয়, যোগ করতে গেলে যে তোমার ওইটার সাথে ওইটা আবার একটু অ্যাড করে দিতে হয়, এটুকু তুমি আসলে বোঝো। তো এই জিনিসগুলো হচ্ছে মুখস্থ। এখন তোমরা হয়তো এটা করতে করতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছো যে এটা তোমার মুখস্থ করা লাগছিল, এই জিনিসটাই ভুলে গেছো। বা তুমি হচ্ছে নামতা যেগুলো ধরো 17 ঘরের নামতা 3 17 51, তোমার যদি এই নামতাটা মনে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি গুণের কাজটা অনেক সহজে করতে পারো, তোমার ক্যালকুলেটর ইউজ করতে হয় না। সো কিছু জিনিস থাকে যেটা মুখস্থ করতে হবে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব এইটাই যে তুমি মুখস্থটা করবা বুঝে। তুমি জাস্ট দেইখা ওইটা নিজের ইচ্ছা মতো মুখস্থ করে ফেলবা না। তুমি যখন মুখস্থ করবা, মুখস্থ করার আগে আসলে বুঝে নিবা যে এইখানে আসলে কি বলা হচ্ছে। যখন তুমি জিনিসটার মূল কথাটা ধরতে পারবা, এরপরে যখন তুমি মুখস্থ করবা তখন দেখবা মুখস্থ করতে আর অত বেশি কষ্ট হচ্ছে না। কিন্তু যদি তুমি না বুঝে মুখস্থ করতে যাও তখন তুমি বিপদে পড়বা। এই কারণেই আমরা অভ্যাস থেকে বারবার বলি যে না বুঝে মুখস্থ করার অভ্যাস আমাদের প্রতিভাকে ধ্বংস করে, বুঝছো? ওকে, সো যেইখানে শব্দার্থ, যেইটা শব্দার্থটা যদি যেহেতু এখান থেকে এমসিকিউ আসার একটা সম্ভাবনা থাকে, এরপরে তোমার এখানে কবিতা যেইটা থাকে, সেই কবিতাটা যখন তুমি বুঝতে যাচ্ছ তখন ওই শব্দের অর্থগুলো তোমার কাজে লাগতেছে। সো আমি সাজেস্ট করবো এটা তুমি মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার সাথে সাথে একটু আসলে বোঝার চেষ্টা করো যে আসলে এইটা আসলে আমার কোন কাজে লাগতেছে। ওকে, এরপরে আসো আমাদের হচ্ছে এখান থেকে। সো তোমাদের হচ্ছে যেহেতু আবারও সৃজনশীল পদ্ধতিতে ফেরত যাচ্ছে, তাই আমরা এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন নিয়েছি। যে আমাদের যেই কবিতাটা রয়েছে এই কবিতা থেকে যদি তোমাদের একটা প্রশ্ন করি, জ্ঞানমূলক প্রশ্ন, আমরা 3টা প্রশ্ন নিয়েছি। যে কবি দেশমাতৃকার স্মৃতিতে কোন ফুলের মতো ফুটে থাকার কথা কামনা করেছেন? যাও তোমরা এইটার জন্য একটু কমেন্ট করে উত্তর দিয়ে দাও, দেখি একটু। ওকে, গুড। পদ্ম ফুল, এই গাঁদা ফুল বলছে কে? গাধা, রাগ করলা? ওকে, গুড। পদ্ম ফুলের মতো। সো কবি দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো টিকে থাকার কামনা করেছেন। এরপরে বঙ্গভূমির প্রতি এটা কি ধরনের কবিতা? এটাও একটু কমেন্ট করে জানিয়ে দাও যে বঙ্গভূমির প্রতি এটা কি ধরনের কবিতা। গুড, গীতি কবিতা। পদ্য বলছো কারা? পদ্য বললে হবে না, হ্যাঁ এটা গীতি কবিতা। তো বঙ্গভূমির প্রতি এটা হচ্ছে আমাদের একটা গীতি কবিতা। এরপরে বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কি? দেখি এটা উত্তর কে দিতে পারে। গুড, মেঘনাথ বলছো কেন? এটা মেঘনাথ না, ওটা হচ্ছে মেঘনাদ, বুঝছো? কবিতাটার নাম হচ্ছে মেঘ না, সরি, মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ হচ্ছে একটা ক্যারেক্টারের নাম, আমাদের রাবণের ভাই মেবি। তো মেঘনাদ যে ক্যারেক্টারটা, তাকে বধ করা মানে হচ্ছে হত্যা করা, এই কথাটা এখানে বলা হয়েছে। আমাদের হচ্ছে এই কাব্যে বেসিক্যালি রাবণকে দেখানো হয়েছে দেশপ্রেমিক হিসেবে, এবং তার দেশে যারা আক্রমণ করেছে তাদেরকে দেখানো হয়েছে ভিলেন হিসেবে। এবং এই যে মেঘনাদ যে ক্যারেক্টারটা, সে হচ্ছে অত্যন্ত দেশপ্রেমী একজন মানুষ, যে নিজের দেশকে রক্ষা করার জন্য তার জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। সেই যে মেঘনাদ যে ক্যারেক্টারটা, তাকে আমাদের যে লক্ষণ, সে লক্ষণ হচ্ছে আমাদের ওই যে ইয়েটার নাম জানি কি ছিল আমাদের হচ্ছে, সরি মেঘনাদ, আমি কি একটু উল্টাপাল্টা করে ফেলছি ক্যারেক্টারের নামগুলোর ভেতরে? যদি করে থাকি অনেক একটু সরি। বেসিক্যালি হচ্ছে মেঘনাথকে আমাদের বিভীষণ যে ছিল, সেই বিভীষণ, হ্যাঁ বিভীষণ হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলো হচ্ছে বিভীষণ, ক্যারেক্টারের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে রাবণ,
ক্যারেক্টারগুলোর মধ্যে রয়েছে আমাদের হচ্ছে মেঘনাদ, আর ক্যারেক্টারের মধ্যে রয়েছে আমাদের হচ্ছে লক্ষণ। সো এইখান থেকে মোটামুটি এই হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলা। এর মধ্যে রাবণের ভাই হচ্ছে বিভীষণ, আর আমাদের রাবণের মেবি ছেলে হচ্ছে মেঘনাদ, আর এই যে লক্ষণ, লক্ষণটা হচ্ছে আমাদের রামের ভাই। সো এই লক্ষণটা মেঘনাদকে বিভীষণের সহায়তা নিয়ে হত্যা করে। মেঘনাদকে এই কবিতাতে দেখানো হয়েছে যে সে হচ্ছে একজন দেশপ্রেমিক যোদ্ধা, যাকে লক্ষণ কূট কৌশলের মাধ্যমে, আসলে যুদ্ধ করে তাকে পরাস্ত করতে পারে নাই, বিভীষণের সাহায্য নিয়ে সে কূট চাল অবলম্বন করে মায়াদেবীর আনুকূল্য নিয়ে সে হচ্ছে মেঘনাদকে হত্যা করেছে। সো এই যে বিষয়টা, এটাই হচ্ছে মেঘনাদ বধ কাব্যে দেখানো হয়েছে। ওকে, এরপরে আসো আমাদের হচ্ছে এখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা রেখেছি। সো অনুধাবনমূলক প্রশ্নের ভেতরে গেলে আমাদের বলা হচ্ছে যে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, কবি এ কথা কেন বলেছেন? এখানে ওনার এই কথাটার অর্থটা হচ্ছে যে উনি যে অমরত্বটা প্রত্যাশা করেছেন সেই বিষয়টাকে উনি আসলে বোঝানোর চেষ্টা করছেন। সো হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, উনি মাতাকে বলছেন যে তুমি যদি আমাকে মনে রাখো তাহলে আসলে, আর আমি যদি হচ্ছে দেশের মানুষের স্মৃতিতে আসলে টিকে থাকতে পারি, তাহলেই যেন আমি আমার অমরত্বটা পেয়ে যাব, সেই বিষয়টা উনি এখানে বলার চেষ্টা করেছেন। জীবন নদের নীর, নীর মানে হচ্ছে পানি। সো জীবন নদের নীরটা স্থির নয় কেন? নদীর পানি যেমন প্রতিনিয়ত প্রবহমান থাকে, একই রকমভাবে আমাদের জীবনটাও গতিশীল, নানা রকম উত্থান পতনের ভেতর দিয়ে আমরা যাওয়া আসা করি, আমাদের জীবনটা এগিয়ে চলে। সো একেবারে দিন শেষে যখন আমাদের নদীটা যে সাগরে পতিত হয়, আমাদের জীবনটাও মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু এই মৃত্যুর আগে পর্যন্ত আমাদের প্রতিনিয়ত একটা উত্থান পতনের ভেতর দিয়ে যেতে হয়। সো এই যে নদীর গতিশীলতা, তার যে প্রবহমানতা এবং তার সাথে আমাদের যে জীবনের গতিময়তা, এই বিষয়টাকে তুলনা করে আমাদের কবি বলেছেন যে জীবন নদের স্থির, আসলে জীবন নদের যে পানিটা, নীরটা, এটা আসলে স্থির নয়। এরপরে বলছেন যে সেই ধন্য নরকুলে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? সেই ধন্য নরকুলে, আসলে এখানে আমরা অলরেডি কবিতার ভেতরে দেখে এসেছি যে কবি বলেছেন যে যদি কেউ মানুষের স্মৃতিপটে, তার যদি অন্তরে মনে স্থান পায়, কেউ যদি তাকে মনে রাখে, তাহলে এই জিনিসটাই আসলে মানুষকে, সকল মানুষের মধ্যে আসলে একটা শ্রেষ্ঠত্ব প্রদান করে। সো কবি এখানে ওইটাই বোঝাতে চাচ্ছেন যে তুমি দেশমাতা বঙ্গমাতা, তুমি যদি আমাকে মনে রাখো, দেশের মানুষজন যদি আমাকে মনে রাখে, তাহলেই যেন আমি এই মানবকুলের মধ্যে ধন্য ধন্য হিসেবে নিজেকে গণ্য করতে পারবো। এই কথাটাই উনি এখানে বলার চেষ্টা করেছেন। এরপরে আমাদের এখান থেকে সৃজনশীল প্রশ্ন, তোমাদের গ আর ঘ, যেটা ক খ তো আসলে আমরা একসাথে দেখে ফেলেছি, আর এখানে আমরা উদ্দীপকের বেসিসে যেহেতু শুধু গ আর ঘ থাকে, তো আমরা এখানে উদ্দীপকের বেসিসে গ আর ঘটাকেই নিয়েছি। সো এখানে আমাদের একটা কবিতাংশ দেওয়া রয়েছে যে হৃদয়ের কোণে পুষি আশ, আমার মনে আমি একটা আশা ধারণ করি, মানুষের মনে যেন জাগি 12 মাস, মানুষ যেন আমাকে প্রতিনিয়ত মনে করে, 12 মাস ধরেই যেন আমার কথাই স্মরণ করে। সারা জীবনে রচিত আমারই সৃষ্টিধন, আমি সারা জীবন ধরে যেই সাহিত্যকর্মগুলো, যেই কাজকর্মগুলো করলাম, সে মানবের উপকারে আসে বারংবার। সারা জীবন ধরে আমি যেই কাজটা করে যাচ্ছি, সেই কাজটা যেন মানুষের উপকারে আসে, এইটাই আমার প্রত্যাশা। সো এইখানে উদ্দীপক যেটা বলা হচ্ছে, উদ্দীপকের মূল কথাটা হচ্ছে যে সারা জীবন ধরে আমি যেই কাজটা করে যাচ্ছি সেইটা যেন মানুষের উপকারে আসে, এবং যারা আমার এই উপকারটাকে গ্রহণ করলো তারা যেন আমাকে মনে রাখে, তাহলেই আমি আসলে সার্থক। এখন এইটার সাথে আমাদের যে মূল কবিতাটা বঙ্গভূমির প্রতি, এখানে বলছে যে ওইটার সাথে কোন দিক থেকে আসলে মিল রয়েছে, তাহলে মিলের দিকটা কোনটা? যে মানুষের স্মৃতিপটে বা দেশমাতৃকার স্মৃতিপটে টিকে থাকার যে আকাঙ্ক্ষাটা আমাদের কবির মনে ছিল, সেই জায়গাটা থেকেই কিন্তু আসলে এখানে মিলটা রয়েছে। এখন এরপরে তোমরা হচ্ছে কবিতা এবং যে উদ্দীপকটা তো তোমাদেরকে ব্যাখ্যা করেই দিলাম, কবিতা অলরেডি হচ্ছে কবিতা পড়ার সময় বলে দিয়েছি। সো দুইটাকে তোমরা এখন হচ্ছে কম্বাইন করে তোমাদের মতো করে নিজেদের মতো করে বিবরণ দিবা। মূল কথাটা হলো যে মানুষের স্মৃতিপটে টিকে থাকার যে বিষয়টা, সেইটা এখানে বলা হচ্ছে। এরপরে বললেন যে সাদৃশ্য থাকলেও উদ্দীপককে বঙ্গভূমির প্রতি কবিতার পরিপূরক বলা যায় না কেন? ওকে, এইখানে দেখো এই পুরো উদ্দীপকে কিন্তু মাত্র একটা বিষয়ের কথা উল্লেখ হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে যে আমি যেন মানুষের মনে টিকে থাকতে পারি। কিন্তু আমাদের এই বঙ্গভূমির প্রতি যে কবিতাটা, এই কবিতাটাতে কিন্তু আমাদের যেই মাইকেল মধুসূদন দত্ত, ওনার মনের আরো বেশ কয়েকটা অনুভূতি প্রকাশিত হয়েছে। প্রথমত, উনি যে স্বদেশ ত্যাগ করে বিদেশে গিয়েছেন, এইটার কারণে ওনার ভেতরকার যেই তীব্র অনুশোচনা বোধ, সেই জিনিসটা এখানে প্রকাশিত হয়েছে। ওনার যে তীব্র স্বদেশ প্রেম, মাতৃভূমির কাছে তার, মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, সেই জিনিসটা এখানে প্রকাশিত হয়েছে। মাতৃভূমির কাছে ভুল স্বীকার করার একটা বিষয় আছে, উনি নিজের ভুলটা অকপটে স্বীকার করেছেন মাতৃভূমির কাছে। মাতৃভূমির কাছে উনি ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি আসলে অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে দয়া করে তোমার স্মৃতিপটে স্থান দিও। তো দেখো এখানে কিন্তু মোটামুটি 3-4টা বিষয় আছে। কি কি বিষয় বললাম? যে প্রথমত এখানে হচ্ছে আমাদের কবির যেই ভুলটা ছিল, কবির যেই ভুল, সেই ভুল থেকে ওনার অন্তরে হচ্ছে এক ধরনের অনুশোচনা সৃষ্টি হলো। সেই অনুশোচনা থেকে উনি মাতৃভূমির কাছে হচ্ছে ক্ষমা প্রার্থনা করলেন।
ক্ষমা প্রার্থনা করলেন। এবং এইখানে মূলত যে বিষয়টা ফুটে উঠেছে সেইটা হচ্ছে আমাদের স্বদেশ প্রেম। তো দেখো, মোটামুটি একটা দুইটা তিনটা চারটা এক্সট্রা জিনিস কিন্তু আমাদের কবিতার ভেতরে ছিল। আর এইখানে পুরো উদ্দীপকে আমাদের কোন বিষয়টা ফুটে উঠেছে, যে মানুষের স্মৃতিতে স্থান লাভের যে আকাঙ্ক্ষাটা সেইটা। সো হচ্ছে মানুষের স্মৃতিপটে স্থান লাভের আকাঙ্ক্ষা। ওকে, তো দেখো, এই একটা দিক থেকে উদ্দীপকের সাথে আমাদের এই বঙ্গভূমির প্রতি যে কবিতাটা, এই কবিতাটার মিল রয়েছে, কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা দিক থেকে অমিল রয়েছে। এই কারণে আমরা বলতে পারি যে এখানে আসলে এই কবিতাটা, উদ্দীপকটাকে আমাদের হচ্ছে জন্মভূমির প্রতি এই কবিতার পরিপূরক বলা যায় না। এখন এটা তোমরা তোমাদের মতো করে হচ্ছে অ্যান্সার করবা যখন অ্যান্সার করবা। এরপরে আমাদের আছে হচ্ছে তোমাদের জন্য কিছু এমসিকিউ রেখেছি। তো প্রথমত হচ্ছে বঙ্গভূমির প্রতি কি ধরনের কবিতা, অলরেডি জ্ঞানমূলকে তোমরা অ্যান্সার দিয়ে দিয়েছো যে এটা হচ্ছে আমাদের গীতি কবিতা। এরপরে বঙ্গভূমির প্রতি কবিতায় মৃত্যুর দেবতাকে কি বলা হয়েছে, এইখানে বলা হয়েছে সমন। এরপরে হচ্ছে আয়ু যেন শৈবালের নীর, এ পংক্তির প্রতিফলন ঘটেছে কোথায়, আয়ু যেন শৈবালের নীর। এটা দিয়ে বোঝায় আসলে জীবনের গতিশীলতা। তোমার আয়ুটা, তোমার যে জীবনটা, সেই জীবনটা যেন পদ্ম পাতার ওপর বা শৈবালের ওপর জমে থাকা এক ফোঁটা শিশির কণার মতো, যে শিশির কণাটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। তোমরা যারা গ্রামে দেখেছো যে কচু পাতার ওপর তুমি যদি পানি রাখো, সেই পানিটা কিন্তু কচু পাতার ওপর থাকে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। পদ্ম পাতার উপরেও আসলে একই অবস্থা, বেসিক্যালি পাতার ওপর তুমি পানি রাখলে ওইটা থাকে না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। সো আমাদের জীবনটা যে এরকম গতিশীল এবং যে কোনো মুহূর্তে এই জীবনটার যে অবসান ঘটতে পারে, সেই বিষয়টাই এখানে আসলে বোঝানো হচ্ছে। এবং সেটার সাথে আমাদের এই যে চিরস্থির কবেনীর হাইরে জীবন নদে, এই যে লাইনটা, এই লাইনটার মিল রয়েছে। এরপরে বঙ্গভূমির প্রতি কবিতায় জীব তারা যদি খসে, চরণটিতে কি বোঝানো হয়েছে, এইখানে আমাদের বোঝানো হয়েছে যে জীবনের অবসান, মৃত্যুবরণ করার যে বিষয়টা, সেটা এখানে বলা হয়েছে। মক্ষিকা শব্দের অর্থ কি, মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি। এখন তোমাদের জন্য একটা কুইজ রয়েছে। সো এখন আসো, আমাদের যারা ফেসবুকে যুক্ত আছো তারা ফেসবুকে কমেন্ট করে দাও। আর যারা আমাদের হচ্ছে এইখানে লাইভে যুক্ত আছো পোর্টালে, তাদের জন্য একটা পোল লঞ্চ হচ্ছে, তোমরা এখানে অ্যান্সারটা করে দিবা। ওকে, ওকে, আচ্ছা, যারা কমেন্ট করছিলা তাদেরকে ওকে দেখি একটু। প্রথমে আমি উত্তরটা দিয়ে নেই যে আমাদের এখানে হচ্ছে কোকোনাট শব্দের কোকোনাট কি, কোকোনাট মানে হচ্ছে পদ্ম ফুল। তো এইখানে বাদ বাকি যতগুলো অপশন আছে এর মধ্যে হচ্ছে সরাসরি পদ্ম ফুল কথাটা তো বলা নাই, ফুলের কথা উল্লেখ আছে একটাই অপশনে, সেটা হচ্ছে এ। তো এখানে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে এ। এইখানে আমাদের যারা উত্তর দিয়েছো এদের ভেতরে আমরা যদি হচ্ছে লিডার বোর্ডে দেখি একটু, যারা দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়েছো এদের মধ্যে প্রথমেই আছে আমাদের সিমরিন, এরপরে রয়েছে ফাহিম, এরপরে তানিশা, এরপরে রয়েছে আমাদের আব্দুল্লাহ, নাইম, অয়ন, আফশিন, সিয়াম, সিদরাতুল মুনতাহা এবং আতিয়া। তোমাদের সবাইকে অভিনন্দন। আর ফেসবুক গ্রুপে যারা উত্তর দিয়েছিলে এদের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই আছো। আহ, আমাদের রবিউল ইসলাম সঠিক উত্তর দিয়েছো, এরপরে লীলা সরকার সঠিক উত্তর দিয়েছো, জান্নাত মোহনা, এরপরে হচ্ছে আমাদের জে এন মিত্র, এমডি আশরাফুল ইসলাম, মুক্তা পারভিন, এমএসটি হাসনা হেনা, সবাইও সঠিক উত্তর দিয়েছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের ক্লাসটা ছিল। এখন আমরা 5 মিনিটের একটা বিরতিতে যাব, 5 মিনিট পরে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে ফিরছি। ওকে, তাহলে আমাদের ব্রেক হচ্ছে 5 মিনিট। এখন বাজে আমাদের 4টা 58। আচ্ছা, 7 মিনিটের দিলাম, আমরা 5টা 5-এ ব্যাক করব। ওকে।
আচ্ছা, আহ, বিরতির পরে সবাইকে ক্লাসে আবারও স্বাগতম। আমাদের 7 মিনিটের বিরতি শেষ। ওকে, হুজাইফা, এটা কে? কোনটা কে? অমৃতা, অদ্রিতা, স্টার্ট প্লিজ। হ্যাঁ, আমরা স্টার্ট করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, আচ্ছা। তো এখন আসো আমরা হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের দিকে একটু আগাই নাকি। বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ধ্বনি ও বর্ণ। বেসিক্যালি ধ্বনি এবং বর্ণ দুইটার ভেতরে ছোট্ট একটু পার্থক্য আছে। পার্থক্যের বিষয়টা হচ্ছে যখন তুমি মুখে এটা উচ্চারণ করছো তখন আমরা এটাকে বলি ধ্বনি, আর যখন তুমি এইটাকে এটাকে যখন তুমি লিখে প্রকাশ করছো তখন আমরা এটাকে বলি হচ্ছে বর্ণ। সো এদের ভেতরের যে পার্থক্যটা এবং এদেরকে নিয়ে যে সার্বিক আলোচনাটা সেইটাই হচ্ছে আমাদের ধ্বনি এবং বর্ণ এই অধ্যায়টার মূল আলোচ্য বিষয়। তো আসো আমরা হচ্ছে একটু দেখি যে সংজ্ঞার দিকে যদি আমরা লক্ষ্য করি, ধ্বনিটা কি? ধ্বনি হচ্ছে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলা হয়। বর্ণটা হচ্ছে কোনো ভাষা লিখতে যেসব ধ্বনিদ্যোতক চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় বর্ণ। এইখানে আমার বর্ণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এটা অবশ্যই চিহ্ন বা সংকেত, আর ধ্বনি যেটা সেটা হচ্ছে এটা চিহ্ন বা সংকেত না, এটা হচ্ছে একটা উপাদান। ওকে, এখন আমরা এটাকে যদি আরেকটু ভালোভাবে আরেকটু সহজে বুঝতে চাই তাহলে আমরা এইভাবে ধরো তোমাদেরকে দেখাইলাম যে আমি একটা শব্দ লিখলাম, ধরো কলম। এখন যে কলম শব্দটা যে আমি লিখলাম, এইখানে তুমি যখন এই শব্দটাকে বিশ্লেষণ করতে যাবা, যখন ভাঙবা, তখন দেখো এখানে তুমি কি কি পাচ্ছ? একটা পাচ্ছ ক, একটা পাচ্ছ ল, একটা হচ্ছে ম। সেই যে ক, ল, ম, এই প্রত্যেকটাই কিন্তু তোমার এই শব্দটা তৈরি করতে এক একটা উপাদান হিসেবে কাজ করেছে। অথবা আমি বললাম যে এই কলমে কালি নেই, এই যে যখন আমি বললাম হচ্ছে কালি, এই কালিটা লেখার সময় কিন্তু আমি কয়েকটা হচ্ছে ধ্বনি ব্যবহার করেছি। কি কি? যে আমি এখানে ব্যবহার করেছি ক, এরপর আমি ব্যবহার করেছি হচ্ছে আ, এরপর আমি ব্যবহার করেছি হচ্ছে ল, এরপর আমি ব্যবহার করেছি হচ্ছে ই। এই যে কালিতে দেখো আমি ক, আ, ল, ই, এই 4টা ধ্বনি ব্যবহার করেছি। সো একটা ভাষার যে শব্দগুলো, সেই শব্দগুলোকে বিশ্লেষণ করলে তুমি যেই উপাদানগুলো পাচ্ছ, এই প্রত্যেকটা উপাদানকে আমরা বলবো হচ্ছে এক একটা ধ্বনি। এবং এই উপাদানগুলোকে যখন তুমি লিখিত আকারে প্রকাশ করছো, এই যে এখন আমি যে ক, আ, ল, ই যেগুলো বলছি, আমার মুখ থেকে যে আওয়াজটা তোমার কানে পৌঁছাইছে ওইটা হইল ধ্বনি। আর যখন আমি এখানে এভাবে লিখে দেখাইছি তখন এইগুলো হচ্ছে বর্ণ। ওকে, তাহলে ধ্বনি আর বর্ণের মধ্যে মূল পার্থক্যটা কোথায়? ধ্বনিটা তোমার আসলে মুখে উচ্চারিত হয়, আর যখন তুমি বর্ণটা লিখতে যাও তখন বর্ণটা তোমাকে লিখিত সংকেত হিসেবে দেখাইতে হয়। এখন এই ধ্বনি আর বর্ণের সাথে আমাদের আরেকটা বিষয় অক্ষর। এই আরেকটা বিষয় আমাদের হচ্ছে এই ধ্বনি আর বর্ণের সাথে একটু অ্যাড থাকে, যে অনেক সময় আমরা বর্ণটাকে আর অক্ষরটাকে একই রকম ভাবে আসলে ভুল করে ফেলি। এদের ভেতরে আসলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে যখন তুমি এই ধ্বনি থেকে যখন তুমি এই বর্ণগুলোকে লিখছো, এই ধ্বনির যে লিখিত রূপটা সেটাকে আমরা বলছি হচ্ছে বর্ণ। সো এই যে আমি উচ্চারণের সময় বলছি ক, সো এখানে কটা যখন আমি লিখে দেখাইছি এটা হয়েছে বর্ণ। কিন্তু এই শব্দটাকে যখন আমি উচ্চারণ করতে যাচ্ছি তখন সেই শব্দটার যতটুকু অংশ আমি একবারে উচ্চারণ করতে পারি সেইটা হচ্ছে অক্ষর। মেবি তোমাদের কাছে এখনো ক্লিয়ার হয় নাই, আমি আরেকটু স্পষ্ট করে বলছি। তুমি মুখে আওয়াজ করলা, এটা হইল ধ্বনি। এই আওয়াজটাকে তুমি লিখে দেখাইলা, এটা হচ্ছে বর্ণ। আর তুমি মুখে যখন একটা শব্দ উচ্চারণ করছো, সেই শব্দটার যতটুকু অংশ তুমি একবারে উচ্চারণ করতে পারো সেইটা হচ্ছে অক্ষর। সো যখন তুমি এই কলম শব্দটাকে উচ্চারণ করতে যাও, এখানে তুমি কতবার উচ্চারণ করো? এখানে উচ্চারণ করো হচ্ছে ক আর হচ্ছে লোম। সো তুমি এখানে উচ্চারণ করছো এই শব্দটাকে 2বারে উচ্চারণ করছো, তাইলে এখানে অক্ষর হচ্ছে 2টা, এই ক একটা অক্ষর, লোম হচ্ছে একটা অক্ষর, এখানে অক্ষর টোটাল 2টা। কিন্তু যদি তুমি এখানে বর্ণ খুঁজতে যাও, বর্ণ কয়টা হবে? ক একটা বর্ণ, ল একটা বর্ণ, ম একটা বর্ণ, তার মানে এখানে বর্ণ হচ্ছে 3টা। সো খেয়াল করে দেখো, কলমে আমার অক্ষর হলো 2টা, কিন্তু এইখানে আমার বর্ণ কয়টা? বর্ণ হলো 3টা। অক্ষর এবং বর্ণের মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা। বর্ণটা হইল তুমি ওই বর্ণটাকে, অর্থাৎ তোমার যে ধ্বনিটা সেটা যখন লিখে দেখাইলা সেইটা হইল তোমার বর্ণ, আর একটা শব্দের যতটুকু অংশ তুমি একবার উচ্চারণ করতে পারলা সেইটা হইল অক্ষর। ওকে, এরপরে আসো আমাদের তৌফিক বলছো ধ্বনির রূপ নেই কিন্তু বর্ণের রূপ আছে। গুড। ইমান বলছো হসন্ত কেন দিব?
হসন্ত মানে হচ্ছে যখন তুমি আমাদের কোনো একটা শব্দকে একই সাথে উচ্চারণ করো, যেরকম তুমি এই যে কলম যখন উচ্চারণ করো তখন কিন্তু তুমি ক ল ম এরকম করে উচ্চারণ করো না, কলম এইভাবে উচ্চারণ করো না, মটাকে তুমি লয়ের সাথে উচ্চারণ করো। সে যে লয়ের সাথে মটাকে একসাথে উচ্চারণ করতে গেলে, এই জিনিসটা বুঝাইতে গেলে তখন তুমি ওই পরবর্তী যে ধ্বনিটা থাকে সেটার সাথে হচ্ছে একটা হসন্ত ব্যবহার করতে হয়। আর দোতক মানে কি? দোতক মানে হচ্ছে প্রকাশ করে এরকম, ধ্বনি দোতক মানে ধ্বনিকে প্রকাশ করে এরকম যে বিষয়টা, সেটাই হচ্ছে বর্ণ। ওকে, এখন আসো আমাদের হচ্ছে এখান থেকে ধ্বনি এবং বর্ণের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা একটু দেখে নিই। ধ্বনি হলো মানুষের মুখনিসৃত বায়ু থেকে সৃষ্ট, এর কোনো আকার নেই। ওই যে আমাদের তৌফিক যেটা বলছিলা যে ধ্বনির আমার কোনো আকার থাকে না, ধ্বনিটা আমার হচ্ছে নিরাকার। আমি মুখে যে কথাটা বলছি এই কথাটা কিন্তু তুমি দেখতে পাও না, এটা তুমি অনুভব করতে পারো না, জাস্ট কান দিয়ে শুনতে পারো, অনুভব করতে পারো, বাট এটা দেখতে পাও না। সো এটা কোনো লিখিত রূপ নেই। কিন্তু যখন আমি বর্ণের দিকে যাই তখন আমার বর্ণটা হচ্ছে লিখে প্রকাশ করার সুবিধা এখানে আমি পাই। এরপরে ধ্বনি আমার মুখে উচ্চারণ ও কানে শোনার বিষয়, আমি মুখ দিয়ে কথা বলবো, তুমি কান দিয়ে শুনবা, ধ্বনির কাজ এটুকুই। কিন্তু যখন তুমি বর্ণের ক্ষেত্রে যাবা, বর্ণটা হচ্ছে লিখে প্রকাশ করার বিষয়। এরপরে ধ্বনির সঙ্গে অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধরো আমি বললাম যে হচ্ছে, শুধু বললাম ক, এর কোনো অর্থ আছে? অথবা আমি বললাম হচ্ছে হ, অথবা আমি বললাম হচ্ছে ল। এই যে দেখো আমি বললাম যে ক, হ, ল, কোনোটার কিন্তু ওইরকম নির্দিষ্ট কোনো অর্থ নাই। এখন আমি যদি এদেরকে একসাথে করে উচ্চারণ করি এইভাবে যে কলহ, কলহ মানে তখন একটা অর্থ চলে আসে, কলহ মানে হচ্ছে ঝগড়া বিবাদ এইগুলা। তো দেখো যখন তুমি জাস্ট ধ্বনি হিসেবে রাখছো, ধ্বনিটাকে কিন্তু তুমি ওইরকম কোনো অর্থ মানে অর্থবোধক শব্দ হিসেবে ব্যবহার করতে পারছো না। তবে হ্যাঁ, আমাদের আঞ্চলিকতার প্রভাবে বেশ কিছু শব্দ থাকে যেগুলোকে আমরা হচ্ছে আমাদের মতো করে অর্থবোধক করে নিতে পারি। যেরকম কোনো কোনো অঞ্চলে ক, তুই ক, তুই এই কাম করিসু, এরকম ভাবে কোনো অঞ্চলে বলা হয়। সো এখানে ক মানে হচ্ছে বলো, সো ক মানে হচ্ছে বলো বোঝাই কখনো কখনো, বলো ওকার কিন্তু। তারপরে হ, আমাদের হচ্ছে হ মানে হ্যাঁ বোঝাই অনেক এলাকায়, সো হ আমি করছি, সেই হ মানে হচ্ছে অনেক জায়গাতে হ্যাঁ বোঝাই। বাট এইটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? কারণ এটা হচ্ছে তোমার আঞ্চলিক ভাষায় ব্যবহৃত হচ্ছে, তাই না? আঞ্চলিক ভাষায় এটা ব্যবহার করা হচ্ছে। এটাকে কিন্তু আমরা রেগুলার লাইফে বা প্রমিত বাংলায় যখন আমরা পড়াশোনা করতে যাই, একাডেমিক লাইফে কিন্তু আমরা এইভাবে ওইটাকে ব্যবহার করি না। সো আঞ্চলিকতার বিষয়টা আঞ্চলিকতার জায়গায়, ওইটাকে আমি আলাদা রাখছি, ওইটাকে আমি গ্রামারের ভেতরে আসলে নিয়ে এসে ঝামেলা পাকাবো না। তাহলে বিষয়টা হইলো যে ধ্বনি যেইটা থাকে সেই ধ্বনিটা আসলে এর সাথে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। আর আমাদের হচ্ছে যে বর্ণগুলা থাকে সেই বর্ণগুলোর অর্থের সংশ্লিষ্টতা থাকে না। বাট ওইটা ওই যে বলেছি তো যে এটা হচ্ছে ধ্বনিরই আসলে লিখিত রূপ। সো ওই ক্ষেত্রেও আসলে ঘটনাটা একই রকম ঘটে। এরপরে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। তুমি খেয়াল করলে দেখবা যে আরবি বর্ণমালাতে তোমার কিন্তু হচ্ছে প এই ধ্বনিটা নাই। আরবি বর্ণমালায় তুমি প এই ধ্বনিটা কখনো পাবা না। তুমি আরবিতে পড়তে গেলে ওইখানে হচ্ছে তুমি ফ পাবা, এখানে তুমি ব পাবা, কিন্তু প ধ্বনিটা তুমি ওইখানে পাবা না। সো প্রত্যেকটা মানে ধ্বনি যেগুলো থাকছে সেই সব ধ্বনি কিন্তু আসলে যদিও ধ্বনি তৈরি হতে পারে, অনেক রকম ধ্বনি আছে, কিন্তু সবগুলো ভাষা যে সবগুলো ধ্বনি গ্রহণ করবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। আমাদের বাকযন্ত্রটা নিয়ে আরেকটু পরে ডিটেলসে পড়বো। বেসিক্যালি আমরা যে আওয়াজগুলো উচ্চারণ করছি, আমরা যে শব্দগুলো উচ্চারণ করছি, সেইটা আসলে আমাদের হচ্ছে বাকযন্ত্রের সাহায্যেই তৈরি হয়। আর এর সাথে সাথে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। এইটুকু তোমরা জানো, এইখানে কোনো ঝামেলা নাই। আর এই পাশে যদি আমরা হচ্ছে বর্ণের দিকটাতে আসি, তাহলে বর্ণসমূহের সমষ্টি হইল আচ্ছা, প্রথমত এটাকে ধ্বনিটাকে আমরা লিখিত রূপে নিয়ে এসে বর্ণ তৈরি করলাম। এই বর্ণগুলাকে সবগুলা মিলে যখন আমরা কাউন্ট করি তখন আমরা বলি হচ্ছে বর্ণমালা। তাহলে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? এই প্রশ্নের একটু উত্তর দাও দেখি। মাইশা বলছো একটা, রায়া বলছো 39টা, একজন বলছো 26টা, একজন বলছো 50টা। আচ্ছা, যারা একটা বলছো তারা ঠিক আছো, আর যারা একটার থেকে বেশি বলছো তারা সবাই ভুল। বিষয়টা হচ্ছে বাংলা ভাষায় আমি বলছি যে এখানে আমার ধ্বনি দুই রকম, স্বরধ্বনি আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, এবং এদেরকে আমি হচ্ছে যখন বর্ণে নিয়ে যাই তখন আমি বলি যে স্বরবর্ণ আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ হচ্ছে আমার 11টা, ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমার 39টা, মোট আমার হচ্ছে 50টা। এর মধ্যে মৌলিক আর হচ্ছে মৌলিক ছাড়া এরকম আরো বেশ কিছু ক্যাটাগরি আছে। তো এখন বেসিক্যালি ঘটনা যেইটা সেইটা হইলো যে বর্ণসমূহের সমষ্টি যেইটা, যে সমষ্টি যেই কথাটা, এই কথাটার দিকে একটু খেয়াল করো।
স্বরবর্ণ 11টা, ব্যঞ্জনবর্ণ 39টা, সমষ্টি মোট যোগফল হচ্ছে 50টা, সবকিছু মিলিয়ে আমার একসাথে তৈরি হয় হচ্ছে বর্ণমালা। সো বাংলা বর্ণমালা আসলে একটা। আমার এই স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ 39 আর হচ্ছে 11 সবকিছু মিলে আমার যেই টোটাল 50টা বর্ণ, এই টোটাল 50টা বর্ণকে নিয়ে আমরা বলি যে আমাদের বর্ণমালা হচ্ছে একটা। ইংরেজিতে বর্ণমালা কয়টা? ইংরেজিতে বর্ণমালা একটা। আরবিতে কয়টা? আরবিতেও একটা। সো বেসিক্যালি ভাষা অনুযায়ী বর্ণমালা সাধারণত একটাই হয়। ওই ভাষাতে যেই বর্ণগুলো আমরা ব্যবহার করি সেই সবগুলো বর্ণকে নিয়ে একসাথে আমরা বলি হচ্ছে বর্ণমালা। ওকে, বর্ণ লেখার বিষয়। আর বাংলা ধ্বনির মতো বর্ণ হচ্ছে দুই প্রকার, স্বরবর্ণ এবং হচ্ছে ব্যঞ্জনবর্ণ। ওকে, এরপরে আমাদের আসে হচ্ছে এই যে আমরা যেহেতু ধ্বনি আর বর্ণ সিরিয়ালে ধ্বনিটা আগে আছে, সো ধ্বনিটা নিয়ে একটু কথা বলি যে ধ্বনি কোথায় থেকে উচ্চারিত হচ্ছে, কোথায় থেকে আসলে এটার উৎপত্তিটা হয়, তৈরিটা হয় কোথা থেকে, সেটা একটু আমরা দেখি। তো ধ্বনি তৈরিতে যেসব বাকপ্রত্যঙ্গ সহায়তা করে সেগুলোকে আমরা বলি হচ্ছে বাকযন্ত্র। বাকযন্ত্রটা আমাদের ধ্বনি উৎপন্নকারী প্রধান যেই মেশিন বলা যায়, আমাদের ধ্বনিটাকে উৎপন্ন করছে হচ্ছে আমাদের বাকযন্ত্রটা। বাকযন্ত্রটা কি? আমি যদি তোমাদেরকে একটু হচ্ছে এখান থেকে সরে আমার আমার দিকে মনোযোগটা নিয়ে আসি, তাহলে বলবো যে ধরো তুমি যদি নিজের দিকে তাকাও, তাহলে তুমি কোমরের উপর থেকে এইদিকে যখন আসতে থাকো তখন এই ধর পর্যন্ত তুমি মোটামুটি দুইটা ভাগে ভাগ করো। একটা হচ্ছে তোমার পেট আর একটা হচ্ছে বুক। এখন এই পেট আর বুকের মাঝামাঝি তোমার এইখানে থাকে হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদাটা কি? এটা হচ্ছে একটা পর্দা যেটা তোমার ভুঁড়ি এবং ওপরের যেই ফুসফুস এই দুইটাকে হচ্ছে আলাদা করে রাখে। এই মধ্যচ্ছদার ওপরে আসলে তোমার থাকে হচ্ছে ওইখানে ফুসফুস, ওইখানে থাকে তোমার হৃৎপিণ্ড, ওইখানে থাকে হচ্ছে তোমার কলিজা। সো এই ফুসফুসটা হচ্ছে আমাদের যেই ধ্বনিটা তৈরি হয় কিসের কারণে? ধ্বনি তো বেসিক্যালি হচ্ছে আমাদের বাতাসের ভেতর যে কম্পনটা, সেই কম্পনটাই ধ্বনি সৃষ্টি করে। এবং এই বাতাসটাকে আমি কাঁপাই কি দিয়ে? আমার মুখ থেকে আরেকটা বাতাস বের হয়, সেই বাতাসটা দিয়ে আমি আমার সামনের যেই বাতাসটা থাকে সেইটাকে কাঁপাই। সো এই বাতাসটা আসে কোথা থেকে? আসে হচ্ছে আমার ফুসফুস থেকে। এই ফুসফুসটা তাহলে আমার বাকযন্ত্রের শুরু হইলো। এই ফুসফুস থেকে বাতাসটা আসে কি দিয়ে? আসে হচ্ছে আমার শ্বাসনালী দিয়ে। ফুসফুসের সাথে আমার দুইটা নালী যুক্ত থাকে, দুইটা ফুসফুস থেকে দুইটা নালী বের হয়ে এরপরে একটা নালীতে ওইটা এক জায়গায় হয়ে গেছে। সো ফুসফুসটা ধরো যদি তোমার হচ্ছে এরকম হয়, এখান থেকে তোমার দুইটা নালী বের হয়ে এরপরে হচ্ছে এই একটা নালী ওপরের দিকে চলে আসছে। তো এই যে ফুসফুস থেকে যে দুইটা নালী বের হইলো, এরপরে এই যে এই নালীটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে শ্বাসনালী। সো ফুসফুস থেকে আমার এই বাতাসটা আমার শ্বাসনালীর ভেতর দিয়ে আমার হচ্ছে মুখে আসলো। মুখে আসার আগে আমার গলায় তুমি দেখবা যে গলার এইখানে যখন তুমি কথা বলো এখানে কাঁপে। এইখানে আমার যে হচ্ছে যেটা কাঁপে সেটাকে আমরা বলি স্বরযন্ত্র। এরপরে গলার সাথে এই পুরা গলার এটাকে আমরা বলি হচ্ছে গলবিল, এটার ভেতরে আমার স্বরযন্ত্র থাকে। এরপরে গলার একটু উপরে আসলে তুমি অনেক সময় হচ্ছে ছোটকালে আমরা ওই যে বড় করে হা করলে আমরা দেখি যে হচ্ছে গলার উপরের দিকে এরকম হচ্ছে ছোট্ট একটা জিনিস ঝুলে থাকে জিহ্বার মতো, ওটাকে আমরা বলি আলজিভ, তাই না? সো এই আলজিভটা মাঝে মধ্যে ওই বাতাসটাকে কিছু না কিছু ভাবে নিয়ন্ত্রণ করে তোমার যে নাসিক্য ধ্বনিগুলো ও ঞ ন ন ম, এই যে নাসিক্য ধ্বনি যেগুলো, বা ওই যে তোমরা হচ্ছে যখন কার্টুন দেখো হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও, এই যে নাসিক্য যেই ধ্বনিটা সেটাকে যখন উচ্চারণ করতে যাই ওই আলজিভটা তখন আমার কাজে লাগে। এরপরে বাতাস আমার ফুসফুস থেকে যাত্রা শুরু করলো, শ্বাসনালীর মধ্য দিয়ে গলবিল পার হয়ে স্বরযন্ত্রের ভেতর দিয়ে আমার আলজিভ পার করে মুখে এসে পৌঁছালো। মুখে এসে পৌঁছানোর পর মুখে আমার কি কি থাকে? জিহ্বা থাকে। জিহ্বার উপরের যে অংশটা সেটাকে আমরা বলি তালু। জিহ্বার চারপাশ দিয়ে আমার বাউন্ডারি দিয়ে রাখছে কে? দাঁত। সো আমি যখন এইখানে শব্দগুলোকে উচ্চারণ করতে যাচ্ছি তখন দেখো এখানে কিন্তু আমার জিভের কাজটা সব থেকে বেশি। আমি যখন কথা বলতে চাই তখন আমার জিভটাকে বিভিন্নভাবে আমি নাড়াচাড়া করি। মাঝে মধ্যে আমার জিভটা যে উপরের তালুতে টোকা দেয়, মাঝে মাঝে আমার দাঁতে টোকা দেয়, মাঝে মাঝে আবার নিচের দিকে নেমে যায়। সো বিভিন্ন জায়গায় তালু আমাদের যে জিভটা সেই জিভটা বিভিন্নভাবে টাচ করে আমার এই ধ্বনিগুলো তৈরি করছে। সো এই যে আমার মুখের ভেতরের যে জিভ, আমার উপরের তালু, এরপরে হচ্ছে আমার চারপাশের যে দাঁতগুলো, এই সবগুলোই কিন্তু আসলে আমার এই বাকযন্ত্রেরই অংশ। এরপরে যখন আমি কথা বলতে যাই, আমি বললাম যে তোমার বাবা কেমন আছেন। এই যে বাবা যে কথাটা আমি বললাম, তখন দেখো আমার মুখ থেকে যে বাতাসটা বের হচ্ছে সেই বাতাসটা বের হওয়ার আগে আমার দুইটা ঠোঁট এক জায়গায় হয়ে আবার খুলে যাচ্ছে, বা বা অথবা ব। এই যে ব ধ্বনিটা যখন উচ্চারণ করছি তখন আমার এই দুইটা ঠোঁটকে এক জায়গায় হতে হচ্ছে, তারপরে এরা আবার যখন বাতাসটা বের করে দিচ্ছে তখন আরেকটা নতুন ধরনের ধ্বনি তৈরি হচ্ছে, তাই না? তো এই যে আমাদের যে ঠোঁট দুইটা, এই ঠোঁট দুইটাও কিন্তু আমাদের বাকযন্ত্রের অংশ হিসেবে কাজ করছে। তো বেসিক্যালি আমাদের বাকযন্ত্রটা শুরু হইলো আমাদের ফুসফুস থেকে,
এইখান থেকে বাতাসটা আসা শুরু করলো আমাদের শ্বাসনালী দিয়ে, এরপর শ্বাসনালী থেকে আমাদের এখানে পৌঁছালো গলবিলে, গলবিলে পৌঁছানোর পরে গলবিলে আমাদের যে ষড়যন্ত্র ছিল সেইটাকে কম্পন সৃষ্টি করলো, যেটার কারণে আমার গলা থেকে আসলে আওয়াজটা বের হচ্ছে। এরপরে এটা আমাদের আলজিভ পার হয়ে মুখ গহ্বরে যখন এসে পৌঁছালো, মুখ গহ্বরে পৌঁছানোর পর মুখের ভেতরে আমাদের যে জিভটা থাকে সেই জিভটা বিভিন্নভাবে বাতাসটাকে বিভিন্ন দিকে সরিয়ে দিয়ে নানা রকম ধ্বনি তৈরি করছে, এবং সর্বশেষ এইটা আমাদের যে মুখছিদ্র রয়েছে, আমাদের যে দুইটা ঠোঁট, এই দুইটা ঠোঁটের ফাঁকা দিয়ে বের হয়ে যাচ্ছে। সো এই হইলো আমাদের টোটাল বাকযন্ত্রটা। এখন আসো আমরা এখান থেকে আমাদের যেই চিত্রটা আছে এই চিত্রটাতে একটু দেখে নিই। তো ওই যে তোমাদের যেটা বলেছিলাম যে আমাদের হচ্ছে মধ্যচ্ছদাটা কি, পেট এবং বুকের মাঝখানে যে ছোট্ট একটা পর্দা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে মধ্যচ্ছদা। এরপরে এখান থেকে এই যে আমাদের ফুসফুস দিয়ে যাত্রা শুরু হলো, ফুসফুসটার পরে বাতাসটা কোন দিক দিয়ে যায়, শ্বাসনালী দিয়ে। শ্বাসনালীর সাথে খাদ্যনালী নামেরও আর একটা জিনিস আছে, বাট খাদ্যনালীটা আসলে আমার এখানে শব্দ তৈরি করতে আসলে কাজে লাগে না। খাদ্যনালী দিয়ে আমি আসলে অন্ন গ্রহণ করি, আমি যখন খাবারটা গিলি তখন সেই খাবারটা আমার পাকস্থলীতে পৌঁছায় অন্ননালীর মাধ্যমে, খাদ্যনালী বেসিক্যালি। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে আসলো হচ্ছে গলে, এই যে এখানে আমার ষড়যন্ত্রে আসলো, এরপরে এখানে আমার গলবিল থাকে, এরপরে আমার এই যে চোয়ালটা, আমি যখন কথা বলি আমার হচ্ছে এই নিচের চোয়ালটা ওঠানামা করে, উপরের এই অংশটা তো স্থির, বাট নিচের যে চোয়ালটা এটা বিভিন্ন সময় ওঠানামা করে। তো এখানে আমার চোয়াল থাকলো, এরপরে হচ্ছে আমার এই যে আমার মুখের ভেতরের যেই ফাঁকাটা সেটাকে আমরা বলি হচ্ছে মুখ গহ্বর। এর আশেপাশে এই যে আমাদের রয়েছে দাঁত, জিভ, ঠোঁট, নাসারন্ধ্র। তুমি যখন এইভাবে হচ্ছে নাকটাকে আটকে রেখে শব্দগুলো উচ্চারণ করতে যাবা তখনও কিন্তু দেখবা যে হচ্ছে তুমি ঠিকঠাকভাবে শব্দগুলো উচ্চারণ করতে পারছো না। তো যখন তুমি একটা শব্দ উচ্চারণ করতে যাও তোমার নাক দিয়ে বাতাসের যেই ফ্লোটা সেটা কন্টিনিউ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। সো এখানে নাসারন্ধ্রটা হচ্ছে আমাদের বাকযন্ত্রের একটা অংশ। এরপরে এই যে তুমি যখন এই উপরের তালুর কথা বললাম, এই তালুটাকে আমরা মোটামুটি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে শক্ত তালু। তুমি খেয়াল করলে দেখবা যে তোমার যেই তালুটা, সেই তালুর এই যে উপরের পাটির দাঁতের দিক থেকে একটু ভেতরের যে অংশগুলা সেইগুলো একটু শক্ত, আর তোমার হচ্ছে জিহ্বার গোড়ার দিকের যেই তালুটা উপরের দিকে সেই তালুগুলো আবার হচ্ছে তুলনামূলকভাবে একটু নরম। সো আমরা এই তালুটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে শক্ত তালু আর একটা হচ্ছে নরম তালু। আর এর সাথে এই যে আমাদের যে নাসারন্ধ্র, আর এই নাসারন্ধ্রের এই ভেতরের যে অংশটা এটাকে আমরা বলছি হচ্ছে নাসা গহ্বর। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল বাকযন্ত্রের জায়গাটা। বাকযন্ত্রটা কি সবাই বুঝতে পারছো? ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আসো আমরা হচ্ছে এখান থেকে মুভ করি আমাদের স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির দিকে। তো স্বরধ্বনিটা হচ্ছে এই যে ফুসফুস থেকে আমার বাতাসটা যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার পরে যেই ধ্বনিটা আমার মুখের কোথাও বাধা পাবে না সেইটাকে আমরা বলবো হচ্ছে স্বরধ্বনি। আর যেই বাতাসটা আমার মুখের কোথাও না কোথাও বাধা পাবে সেইটাকে আমরা বলবো হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ওকে, তো ধরো আমি যখন এখানে উচ্চারণ করছি অ, অ, আ, ই, উ, এ, ও, এ, তুমি খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার বাতাসটা যেটা মুখ থেকে বের হচ্ছে এটা কিন্তু মুখের কোথাও বাধা পায় নাই। কিন্তু যখনই তুমি উচ্চারণ করতে যাবা ক, দেখো তোমার বাতাসটা গলার এইখানে কেন যেন একটু বাধা পায়। তুমি উচ্চারণ করো প, দেখো দুই ঠোঁটের এইখানে বাধা পায়। তুমি উচ্চারণ করো ল, দেখো তোমার জিভটা কিন্তু ওপরের যেই তালুটা সেটাকে টাচ করে। একজন জিজ্ঞেস করছো তালু কি, তালুটা হচ্ছে এই যে তোমার ওপরের পাটির যেই দাঁতটা সেই দাঁতের গোড়া থেকে শুরু করে এই অংশটার যেই যেই অংশটা আছে আমাদের সেটাকে আমরা বলি হচ্ছে তালু, বুঝছো? ওপরের দিকে আমার নিচের এইটা তো হচ্ছে চোয়াল, আর চোয়ালের উপরে তোমার হচ্ছে মুখের ভেতরে থাকলো জিভ, আর জিভের এক্সাক্ট উপরের যে চামড়ার অংশটা দাঁতের গোড়া থেকে শুরু করে আমাদের হচ্ছে এই পর্যন্ত জিভের গোড়া পর্যন্ত ওইটাকে আমরা বলছি হচ্ছে তালু। ওকে, তো এখন আমাদের এখানে হচ্ছে যখন তুমি ধরো উচ্চারণ করলা র, তো র যখন উচ্চারণ করো দেখো তোমার হচ্ছে জিভটা কিন্তু উপরের তালুতে যে বেশ কয়েকবার বাড়ি দেয়। তো এই যে যখন তুমি ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করতে যাচ্ছ তখন কিন্তু তোমার বাতাসটা মুখের কোথাও না কোথাও বাধা পাচ্ছে। আর যখন তুমি স্বরধ্বনিটা উচ্চারণ করতে চাও বাতাসটা জাস্ট ফুসফুস থেকে এক চান্সে বের হয়ে যায়, এ আর কোথাও বাধাও পায় না, কোথাও হচ্ছে আটকায়ও না। এই কারণে আমরা হচ্ছে এই ধ্বনিটাকে দুইটা ভাগে ভাগ করছি। এখন এখানে আমাদের বললো যে মৌলিক স্বর ধ্বনি হলো 7টা আর মৌলিক ব্যঞ্জন ধ্বনি হলো আমাদের 30টা। এইখানে তোমাদের একটু একটা জিনিস দেখানোর আছে। বিষয়টা হচ্ছে যে আমরা যখন পড়েছি তখন দেখেছি যে আমাদের স্বর ধ্বনি হচ্ছে 11টা, স্বর বর্ণ হচ্ছে আমাদের 11টা, স্বর বর্ণ আমরা জানি স্বর বর্ণ হচ্ছে 11টা, আর আমাদের যে ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণ হচ্ছে আমাদের 39টা, মোট হইল হচ্ছে আমাদের 50টা। এখন ঘটনা হলো আমরা জানি তো ধ্বনি আর বর্ণ দুইটা একটু আলাদা। এখন বর্ণ আমরা দেখলাম হচ্ছে 50টা, আর যখন আমরা ধ্বনি গুনতে আসলাম তখন দেখলাম যে ধ্বনি আমাদের এইখানে 11টা থেকে 4টা বাদ দিয়ে রাখছে মাত্র 7টা, এদিকে 39টা থেকে 9টাকে বাদ দিয়ে রাখছে মাত্র 30টা। এই ঘটনাটা কেন হলো আসো আমরা একটু দেখি। আমরা এখন হচ্ছে ক খ গ ঘ লিখবো।
তোমরা একটু হচ্ছে মনোযোগ দিয়ে দেখবা, ওকে? একটু হয়তো টাইম লাগতে পারে। সরিয়, সরিয়া, রস্বই দীর্ঘই, রস্যৌ দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ও। এ হচ্ছে আমাদের স্বরবর্ণগুলো সব। আর ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের আসে হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ত, থ, দ, ধ, দন্তন্য প, প, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল। এরপরে হচ্ছে আমাদের তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ঢয় বিন্দুর, ঢয় বিন্দুর, অন্তস্থ অ। এরপরে হচ্ছে খণ্ডত, অনুস্বার, বিসর্গ, আর হচ্ছে চন্দ্রবিন্দু। ওকে, এখন খেয়াল করে দেখো, এই হচ্ছে আমাদের টোটাল বর্ণমালা। এই বর্ণমালার ভেতরে তুমি যখন স্বরধ্বনিগুলোর দিকে তাকাবা, খেয়াল করলে দেখবা স্বরধ্বনির ভেতরে কিন্তু বেশ কিছু বর্ণ আছে যেগুলো আসলে আমরা, যদিও বর্ণ দুইটা সেম, সরি বর্ণ দুইটা আলাদা, বাট উচ্চারণগুলো সেম হয়। কিরকম? স্বরে অস্বরিয়া, রস্বই দীর্ঘই। এর মধ্যে দেখো রস্বই এবং দীর্ঘই, এই যে দুইটা বর্ণ, তুমি যখন এদেরকে উচ্চারণ করতে যাও তখন কিন্তু উচ্চারণটা একই রকম ভাবে করে, এদের মধ্যে কিন্তু উচ্চারণে কোনো পার্থক্য করো না। তুমি তুমি বললা যে ইলিশ, আমাদের হচ্ছে ধরো পদ্মা নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। এখন নদী বানান হচ্ছে দন্ত ন, দয়ে দীর্ঘই, আর ইলিশ বানান হচ্ছে রস্বই, লয়ে রস্বই, তালব্য স। এইখানে তুমি ব্যবহার করলা দীর্ঘই, এখানে ব্যবহার করলা রস্বই, কিন্তু যখন তুমি উচ্চারণ করতে যাও তখন কিন্তু তুমি দীর্ঘইটাকে দীর্ঘ করে উচ্চারণ করো না। তুমি বলো না যে নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, এইভাবে কিন্তু বলো না। উচ্চারণের সময় কিন্তু তুমি রস্যটাকেই ব্যবহার করো। তুমি বলছো নদী, তুমি বলছো ইলিশ, উচ্চারণ দিয়ে আমি এইটা আসলে রস্যই নাকি দীর্ঘই, এর ভেতরে কিন্তু আমি পার্থক্য করতে পারছি না। এই কারণেই রস্যই এবং দীর্ঘই দুইটার ক্ষেত্রে আসলে আমরা যদিও বর্ণ দুইটা, বাট সরি আমাদের হচ্ছে ধ্বনি হচ্ছে একটা। একই রকম ভাবে রস্য আর দীর্ঘও যেইটা, এই রস্য আর দীর্ঘটা হচ্ছে আমাদের এইটার মতোই। তুমি ধরো আমাকে বললা যে হচ্ছে নদীর দুকুলে কাশ ফুল জন্মেছে, নদীর দুই কুলে কাশ ফুল জন্মেছে। তো এখন দেখো নদীর কুল যেইটা সেইটার বানানে তুমি দিলা হচ্ছে দীর্ঘ উকার, ফুল বানান যেইটা ফুল বানানে দিলা হচ্ছে রস্য উকার। কিন্তু যখন তুমি এদেরকে উচ্চারণ করতে যাও তখন কিন্তু কখনোই এদের মধ্যে পার্থক্য করো না, উচ্চারণটা কিন্তু দুইটার একই রকম ভাবে করো। সো যেহেতু ধ্বনিটা হচ্ছে আমার উচ্চারণেরই রূপ, এই কারণে আমি দীর্ঘ এবং রস্য দুইটা যদিও আলাদা বানান হিসেবে ব্যবহার করি, বর্ণ হিসেবে আলাদা করে রাখি, কিন্তু যখন আমি ধ্বনি হিসেবে কাউন্ট করতে যাই তখন আমি রাখি হচ্ছে একটা। এরপরে আমাদের হচ্ছে রি যেইটা রয়েছে, এই রির ক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে যে রিটা আসলে আমার প্রকৃত স্বরবর্ণ না, এইটা আসলে আমার সংস্কৃত স্বরবর্ণ। ওকে, এটা হচ্ছে আমার সংস্কৃত স্বর। কারণ তুমি রিটাকে যখন উচ্চারণ করতে যাও, দেখো এখানে কিন্তু স্বরবর্ণের যে মূল বৈশিষ্ট্যটা ছিল কি, যে আমার বাতাসটা মুখের কোথাও বাধা পাবে না। কিন্তু তুমি রি উচ্চারণ করতে গেলে দেখবা জিভটা কিন্তু তোমার তালুর সাথে বা দাঁতের সাথে একটু টাচ করে। তো যখন এটা টাচ করতেছে তখন আমার স্বরধ্বনির যেই শর্তটা ছিল যে মুখের কোথাও আসলে বাতাসটা বাধা পাইতে পারবে না, সেই শর্তটাকে কিন্তু এ লঙ্ঘন করে ফেলছে। কিন্তু এই শর্ত লঙ্ঘন করার পরেও আমরা এই রিটাকে কেন রাখতেছি, রাখার কারণটা হচ্ছে যে বাংলা ভাষায় বেশ কিছু শব্দ আছে যেটা শব্দের আসলে বানানে আমার রিটাকে ব্যবহার করতে হয়, এবং সংস্কৃততে এটাকে স্বরবর্ণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাই আমরা এটাকে স্বরবর্ণের ভেতরে কাউন্ট করতেছি। এরপরে তুমি হচ্ছে ওই যখন উচ্চারণ করো, দেখো এখানে কিন্তু তুমি আসলে একসাথে দুইটা ধ্বনিকে উচ্চারণ করো, ওই। তাহলে দেখো দুইটা ধ্বনি যদি চলে আসে সেটাকে কি আর মৌলিক বলা যায়? সেটাকে তো আর মৌলিক বলা যায় না। তো ওই যেইটা, ওইটাতে যেহেতু দুইটা ধ্বনি চলে আসছে এই কারণে এইটা আর মৌলিক নেই, এটাকে আমরা বলি হচ্ছে যৌগিক। ও যেইটা, এইখানেও একই রকম ঘটনা ঘটছে যে এখানে তুমি উচ্চারণ করছো ও। তো দেখো যখন তুমি হচ্ছে ওই অথবা ও উচ্চারণ করতে যাচ্ছ তখন কিন্তু এখানে দুইটা করে স্বরধ্বনি চলে আসতেছে, এবং এইরকম দুইটা করে স্বরধ্বনি যদি আসে তখন সেটাকে আমরা বলি যৌগিক। এবং আমাদের হচ্ছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে, যৌগিক স্বরধ্বনি, এই যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টা। আর যৌগিক স্বর বর্ণ যেইটা, যৌগিক
স্বরবর্ণ, এটার সংখ্যা হচ্ছে তোমার 2টা। বর্ণ 2টার ধ্বনি 25টা কেন, এটা আবার প্রশ্ন জাগতে পারে। সো ছোট্ট করে একটু বলে দিই যে দেখো তোমার এইখানে বর্ণ কিন্তু কি কি, ওই আর ও। তুমি বর্ণমালায় কিন্তু এর বাইরে হচ্ছে আর কোনো যৌগিক ধ্বনি পাচ্ছ না। সো এখানে বর্ণ আমার 2টা। বাট যখন তুমি সাজাইতে যাও তখন এই যে আমাদের মৌলিক যে 7টা পেয়েছিলাম, আমরা মৌলিক 7টা আমরা কাকে কাকে পেয়েছি, আমরা একটু মার্ক করি। আমরা এখানে হচ্ছে অ, আচ্ছা নীল কালি কি দেখা যায়, মেবি একটু আনক্লিয়ার। আমরা এখান থেকে লালটা নিলাম। সো স্বরে অ, আ, এখান থেকে রস্বই, রস্যউ, এরপরে হচ্ছে এ, ও। এইখানে 6টা হয়েছে। আরেকটা কে আছে, আরেকটা আছে হচ্ছে এ। এই এটা যদিও আমরা আসলে বর্ণের ভেতরে পাই না, কিন্তু এটা আসলে আমার উচ্চারণের ভেতরে আসে, এই কারণে এটাকে আমরা হচ্ছে মৌলিকের ভেতরে কাউন্ট করি। ওকে, তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমার এই 7টা, এবং এই 7জনকে তুমি বিভিন্নভাবে আসলে সাজাইতে পারো। যেরকম তুমি আমাকে বলতে পারো যে হচ্ছে এই কলমটা দেখতে অনেক সুন্দর। এই যে যখন তুমি বললা এই, তখন এই এ তুমি কি বলছো, একটা এ একটা রস্বই, 2টা স্বরধ্বনি একসাথে উচ্চারণ করছো। সো এটা কি হয়েছে, এটা হয়েছে হচ্ছে তোমার যৌগিক। কিন্তু এটার জন্য কি তোমার আলাদা কোনো বর্ণ আছে, বর্ণ তো নাই। সো যেহেতু এটার জন্য আলাদা কোনো বর্ণ নাই, তাই আমরা বলি হচ্ছে যৌগিক স্বর বর্ণ 2টা, বাট যৌগিক স্বর ধ্বনি হচ্ছে 25টা। ওকে, তাহলে স্বর বর্ণের যেই আমাদের ঝামেলাটা ছিল সেইটা আমরা দেখলাম। এখন আসো আমরা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ভেতর আমার যেই হচ্ছে মৌলিক ব্যঞ্জন বর্ণগুলো আছে 30টা, ওদেরকে একটু দেখে নেই। মৌলিক হওয়ার শর্তটা কি, উচ্চারণ একই রকম হইতে পারবে না, উচ্চারণ আলাদা হতে হবে, এবং 2টা বর্ণ এক জায়গায় আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের মৌলিক মৌলিক ধ্বনি হওয়ার শর্ত। এখন ব্যঞ্জন বর্ণের ভেতরে যদি আমরা আসি, তাহলে আমরা দেখি যে ক, এটা অবশ্যই মৌলিক, খ মৌলিক, গ ঘ মৌলিক অবশ্যই। এরপরে হচ্ছে আমাদের উ, এটাও মৌলিক হবে, চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ দন্ত ন। এরপরে হচ্ছে প মৌলিক হবে, ফ, এগুলো সবগুলো মৌলিক। এরপরে হচ্ছে রটা মৌলিক, লটা মৌলিক। এরপরে তালব্যস্যটা মৌলিক, দন্তস্ব মৌলিক, হ মৌলিক, ডয় বিন্দুর অমৌলিক, ঢয় বিন্দুর অমৌলিক। ওকে, সো এই হচ্ছে আমাদের টোটাল ব্যঞ্জন বর্ণের যে মৌলিক বর্ণগুলো, সেইটা আমরা একটু দেখি যেগুলো বাদ গেছে সেইগুলো আমাদের হচ্ছে 9টা হয়েছে কিনা। আমাদের এখানে হচ্ছে ইওকে আমরা বাদ দিছি 1টা 2টা, এপাশ থেকে হচ্ছে 3টা 4টা 5 6 7 8 9, টোটাল 39টা ছিল। এর মধ্যে আমরা 9টাকে বাদ দিছি, যে 9টাকে বাদ দিছি ওইগুলো মৌলিক না, আর বাকি যেগুলো আমরা হচ্ছে এই যে বেগুনি কালিতে কালার করছি সেগুলো হচ্ছে মৌলিক। এখন প্রশ্ন হচ্ছে যাদেরকে বাদ দিলাম তাদেরকে কেন বাদ দিলাম। বাদ দেওয়ার কারণটা হচ্ছে দেখো, দন্তন আর মূর্ধন্য 2টার মধ্যে উচ্চারণ কিন্তু একই। আমি তোমাকে বলি যে আমাকে তুমি 1 মণ লবণ কিনে দাও, অথবা আমি বললাম যে তোমার মনটা কি ভালো, এখন 2টার মধ্যে তুমি উচ্চারণে কিন্তু পার্থক্য করো না। মূর্ধন্য বা দন্তন্য উচ্চারণ যেহেতু একই, তাই আমরা ধ্বনি হিসেবে একটাকেই রাখছি, সেটা হচ্ছে দন্তন্যটাকে। ইও যেইটা, ইওর উচ্চারণ তোমার 3 রকমের হয়। ইওর উচ্চারণ কখনো হয় হচ্ছে ই অ, ইওর উচ্চারণ কখনো হয় হচ্ছে ইয় হয় একটা, ইওর উচ্চারণ হয় তোমার দন্তনয়ের মতো কখনো কখনো, দন্তনয়ের মতো কখনো কখনো উচ্চারিত হয়, আবার ইওটা তোমার হচ্ছে গ গ এরকমও হয়। কিরকম তোমাদেরকে একটু যদি আমি দেখাই ইওটাকে, মেবি এইখানে বুঝতে একটু সমস্যা হবে, নতুন একটা স্লাইড নেই। যে ইও যেইটা, ইওটাকে যখন তুমি উচ্চারণ করতে যাও, ধরো আমি বললাম হচ্ছে মিও, মিও মানে হচ্ছে বিড়াল, যদিও এখন বানান এইটা নাই, এইখানে উচ্চারণটা হচ্ছে মি অ এরকম। আবার যদি আমি এখানে বলি হচ্ছে অঞ্চল, অঞ্চল, এখানে তোমার হচ্ছে ইয় যুক্ত চ, যুক্ত বর্ণ আছে এইটা। এইখানে যখন তুমি উচ্চারণ করতে যাও, এটার উচ্চারণ হয় এরকম অন চল। তো দেখো এখানে আমার যে ইয়টা ছিল সেই ইয়টার উচ্চারণ কিন্তু হয়েছে দন্তনয়ের মতো। আবার এখানে যে ইয়টা আছে আমি যদি হচ্ছে বর্গীয় জয়ের সাথে যুক্ত করি, তখন হয় হচ্ছে গ গ এই টাইপের। কিরকম, আমি বললাম হচ্ছে বিজ্ঞান, যখন আমি বিজ্ঞান বললাম, দেখো এইটার উচ্চারণ কিরকম ভাবে করো তুমি, বিগ, তারপর উচ্চারণ করো হচ্ছে জ্ঞান। এখন খেয়াল করে দেখো, তুমি যখন ইয়টাকে উচ্চারণ করতে যাচ্ছ, এটার কিন্তু ফিক্স কোনো উচ্চারণ নাই, নির্দিষ্ট উচ্চারণ নাই। মিয়তে উচ্চারণ হয়েছে ই অ এরকম। তুমি যখন অঞ্চল উচ্চারণ করছো, এখানে উচ্চারণ হয়েছে দন্তনয়ের মতো। তুমি যখন আবার বিজ্ঞান উচ্চারণ করতে গেছো, তখন উচ্চারণ হয়েছে হর্ষযুক্ত গর সাথে গ এরকম। তার মানে ইয়র যেহেতু নির্দিষ্ট উচ্চারণ নাই, 3 রকম উচ্চারণ আমি এখানে পাচ্ছি, এই কারণে এইটাকে আমি আসলে মৌলিকের মধ্যে কাউন্ট করতেছি না। এরপরে
অন্তস্থ জ যেটা, অন্তস্থ জ আর বর্গীয় জ দুইটার উচ্চারণ আসলে একই রকম। সো এদের মধ্যে আসলে ওইভাবে পার্থক্য করতে পারি না। এরপরে তোমার হচ্ছে তালব্য শ আর মূর্ধন্য শ, এই দুইটার উচ্চারণ আসলে একই রকম। আমি যদি বলি যে ধরো সার, আর আমি বললাম হচ্ছে আর ধরো আমি বললাম হচ্ছে সার, এখানেও দেখো তুমি হচ্ছে এই সা আর এই সা, এই দুইটার মধ্যে আসলে উচ্চারণে কোনো পার্থক্য করতে পারো না। তো যেহেতু তালব্য শ আর মূর্ধন্য ষ এর মধ্যে উচ্চারণের কোনো পার্থক্য নাই, তাই আমি মূর্ধন্য ষটাকে আসলে কাউন্ট করি নাই। কিন্তু দন্ত শ এর উচ্চারণে কিন্তু পার্থক্য হয়। কিভাবে হয় দেখো, আমি যদি বলি যে স্যার, তখন খেয়াল করে দেখো তুমি কিন্তু এখানে আর সার বলতেছো না, তুমি এখানে বলতেছো স্যার। সো এখানে দন্ত স্বর মতো হচ্ছে, সরি তালব্য শ এর মতো স উচ্চারণও করতেছো না, আবার হচ্ছে ছ এর মতো ছ এরকমও বলছো না। তুমি যখন বলো ছাত্র, তখন যে উচ্চারণটা হয় স্যার বলার সময় কিন্তু সেই উচ্চারণটা হচ্ছে না। সো এখানে দন্ত শ এর নিজের একটা উচ্চারণ থাকতেছে। এই কারণে দন্ত শটাকে আমরা কাউন্ট করি। ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র নিয়ে বলতে পারো যে ভাই আসলে আমরা তো এদেরকে র এর মতো করে উচ্চারণ করি, কিন্তু এই দুইটাকে আমি কেন কাউন্ট করতেছি আলাদা করে? কারণটা হচ্ছে যে যখন তুমি ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র কে উচ্চারণ করতে যাও, এটার শুদ্ধ উচ্চারণটা হচ্ছে ডয় বিন্দু র এর উচ্চারণ হলো র, র এরকম। আর ঢয় বিন্দু র এর উচ্চারণটা হচ্ছে র এর সাথে হ কে একটু মিক্স করে র এরকম। জানি না তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা। যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, ধরো হচ্ছে আমাদের ডয় বিন্দু র, ডয় বিন্দু র দিয়ে আমরা লিখি হচ্ছে বাড়ি, বয় বিন্দু র এটা দিয়ে আমরা লিখি হচ্ছে বাড়ি, এর মানে হচ্ছে পানি। আর ঢয় বিন্দু র সব থেকে কমন উদাহরণ হচ্ছে আমাদের আষাঢ়। ওকে, এখন এই বাড়ি মানে পানি, এই বাড়ি মানে হচ্ছে গৃহ বা আবাস, আর আষাঢ় তো হচ্ছে আমাদের বাংলা একটা মাসের নাম। এখন এইখানে এই যে রটা, এর র আর উচ্চারণ হচ্ছে র এরকম বাড়ি। আর এই যে বাড়ির যে ডয়বিন্দু রটা, এটার উচ্চারণটা হচ্ছে একটু তাড়না দিয়ে। তাড়নটা কিরকম, তুমি হচ্ছে জিভটাকে একটু হচ্ছে উপরের যে দাঁতের গোড়া আছে ওইখানে একটু টাচ করবা, টাচ করার পরে এটাকে ছেড়ে দিবা, ছেড়ে দেওয়ার সাথে সাথে যখন তুমি রয়ের উচ্চারণ করবা তখন যেইটা হয়, তখন সেটা হচ্ছে ডয়বিন্দু র। কিরকম, বা রি, বা রি। এই যে রর সাথে যখন তুমি ডটাকে মিক্স করে উচ্চারণ করছো বা রি, এইটা হচ্ছে আমাদের ডয়বিন্দু রয়ের উচ্চারণ। বাট আমরা আসলে যেহেতু এটা উচ্চারণ করতে গেলে অনেক বেশি কষ্ট হয়, এই কারণে বাড়ি উচ্চারণ করি। বাট আসলে যেহেতু এটার উচ্চারণ আলাদা, তাই আমরা ধ্বনি হিসেবে যখন কাউন্ট করতে যাচ্ছি তখন এটাকে আলাদা ধ্বনি হিসেবে কাউন্ট করি। আর আষাঢ়টা কিরকম, এটা হচ্ছে আ সার, আ সার। সো এইখানে যখন তুমি উচ্চারণ করতে যাও তখন তোমার রয়ের সাথে হটাকে একটু মিক্স করে উচ্চারণ করতে হয়। এই কারণে আমরা এইটাকেও আলাদা বর্ণ আলাদা হচ্ছে ধ্বনি হিসেবে কাউন্ট করছি। ওকে, আর এই পাশ থেকে অন্তস্থ অটা আসলে হচ্ছে তোমার স্বরে অ যেটা, এটার হর্ষযুক্ত রূপ হিসেবে যদি ধরো সেটা ধরা যায়। খণ্ডতটা হচ্ছে তোমার তয়ের সংক্ষিপ্ত রূপ। আর অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এইগুলোকে বলি হচ্ছে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। আর আমি মজা করে এদেরকে বলি হচ্ছে ল্যাংরাম। ল্যাংরাম বলার পেছনে একটা কারণ আছে, কারণটা হচ্ছে একটা জোক আছে এরকম যে এক লোক গ্রীষ্মকালে মাথায় ঝাঁকাতে করে হচ্ছে, ঝাঁকা মানে ঝুড়িতে করে আম বিক্রি করতে গেছে। এখন যাওয়ার সময় আরেক লোক হচ্ছে তারা জিজ্ঞেস করছে যে ভাই আপনার আমগুলা কি ল্যাংরা? তো তখন বলতেছে ভাই আম ল্যাংরা না হইলে এমনি এমনি কি মাথায় চড়ছে? তো বিষয়টা এইরকম যে এইখানে তোমার হচ্ছে ল্যাংরা যেইটা, ল্যাংরা তো আমের একটা জাত, বাট ওই লোকটা মজা করে বলছে যে আম ল্যাংরা না হইলে এমনি এমনি কি মাথায় চড়ছে, ওরা আমার বয়ে নিয়ে লাগতেছে, আম তো হচ্ছে নিজে নিজে হাইটা যাইতে পারতো, এরকম একটা বিষয়। তো বিষয়টা হচ্ছে দেখো, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু যারা আছে এরা কিন্তু কখনো স্বাধীন হিসেবে ব্যবহার করতে পারো না তুমি। এদেরকে যখনই তুমি ব্যবহার করতে যাও তখন এদেরকে তোমার কোনো না কোনো বর্ণের সাথে ব্যবহার করতে হয়। তুমি লিখলা চাঁদ, এখন এই যে চাঁদটা যখন লিখলা চয়ের সাথে তোমাকে অনুস্বারটা ব্যবহার করতে হয়েছে, তুমি সরাসরি চন্দ্রবিন্দুর সাথে আকার ইকার যুক্ত করে দিতে পারতা না। একই রকম ভাবে তুমি লিখলা হচ্ছে রং মেখে সং সেজেছো, এই যে যখন তুমি রং লিখলা, রঙের সাথে তুমি রর সাথে অনুস্বারটা যুক্ত করলা, তুমি কিন্তু শুধু হচ্ছে যে অনুস্বারটা এইটাকে লিখে উচ্চারণ করতে পারবা না যে অং, এরকম কিন্তু উচ্চারণ করতে পারবা না। তারপরে যে বিসর্গটা, তুমি বললা যে আমার কথায় কি তুমি দুঃখ পেয়েছো, এখন এই যে বিসর্গ যেটা সেটা কিন্তু তোমার দয়ের সাথে ব্যবহার করা লাগতেছে, শুধু বিসর্গ ব্যবহার করে কিন্তু তুমি কোনো শব্দ তৈরি করতে পারো না। তো যেহেতু এই বর্ণগুলাকে আমার অন্য বর্ণের সাথে ব্যবহার করতে হয়, এই কারণে আমি বলি হচ্ছে এরা পরাশ্রয়ী বর্ণ। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের মৌলিক যৌগিক বোঝার একটা বিষয়। এখন এইখান থেকে আরো কয়েকটা বিষয় থাকে, অলরেডি এটা অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে, এর ভেতর আর আঁকা কি আমরা না করি, না আঁকা কি একটু করা যায়। আমি এই পাশ থেকে যদি এইটাকে মুছে দিই তাহলে আমি এই পাশে ক্যাটাগরিগুলো একটু দেখাইতে পারি যে আমাদের উচ্চারণের যে স্থানটা কথা বলা হয়, এই উচ্চারণ স্থান অনুসারে আসলে ব্যঞ্জন বর্ণগুলোকে কত ভাগে ভাগ করা যায়, এইটা নিয়ে একটু কথা বলা যাইতে পারে।
সো বিষয়টা হচ্ছে যে তুমি যখন এই ব্যঞ্জন বর্ণগুলোকে পড়তে আসবা, বেসিক্যালি এখানে তোমার হচ্ছে ক থেকে শুরু করে ম পর্যন্ত যে বর্ণগুলা থাকতো এদের সবাইকে একসাথে বলা হতো এরা হচ্ছে আমার বর্গীয় বর্ণ। বাট নতুন ব্যাকরণ অনুসারে আমাদের যে উ, ইয়, ন, ন, ম এদেরকে আমার আলাদাভাবে নাসিক্য বলে ভাগ করে দেওয়া হয়েছে। আর বাদবাকি যেই হচ্ছে 20টা বর্ণ এদিকে রয়ে গেছে এদেরকে বলা হচ্ছে এখন এরা বর্গীয়। সমস্যা নাই। কথা হচ্ছে যে এদের মধ্যে তোমার এই যে প্রথম যে বর্ণগুলা এদেরকে আমরা বলি হচ্ছে কণ্ঠবর্ণ। ওকে, এরপরে তোমার এই যে দ্বিতীয় লাইনের যে বর্ণগুলা এইগুলাকে আমরা বলি হচ্ছে তালব্য বর্ণ। এরপরে তোমার এই যে তৃতীয় লাইনের যে বর্ণগুলা এদেরকে আমরা বলি হচ্ছে মূর্ধন্য বর্ণ। এরপরে এই যে চতুর্থ লাইনের যে বর্ণগুলা এদেরকে আমরা বলি হচ্ছে দন্ত বর্ণ। আর এই যে শেষের লাইনের যে বর্ণগুলা এদেরকে আমরা একসাথে বলি হচ্ছে ওষ্ঠ বর্ণ। এখন এই যে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত আর হচ্ছে ওষ্ঠ, এই কথাগুলা কি আসো একটু বুঝি। বিষয়টা হচ্ছে যখন তুমি উচ্চারণ করতে যাও যখন ক উচ্চারণ করো তখন কিন্তু তোমার বাতাসটাই যে গলার এইখানে একটু বাধা পেয়ে তারপরে এটা উচ্চারিত হয়। সো যখন তুমি উচ্চারণ করছো ক তখন তোমার যেহেতু এই বাতাসটা তোমার কণ্ঠে গলায় এইখানে বাধা পাচ্ছে, এই কারণে আমরা ক, খ, গ, ঘ এদেরকে বলছি কণ্ঠবর্ণ। এরপরে যখন তুমি চ, ছ, জ, ঝ এদেরকে উচ্চারণ করতে যাও তখন দেখো তোমার হচ্ছে জিভের যেই অংশটা থাকে সেটা কিন্তু তোমার ওপরের যেই তালু কোনটা বলছি, জিভের ওপরের যে মাংসল জায়গাটা আছে আমাদের সেইটা। তো যখন তুমি উচ্চারণ করো চ তখন খেয়াল করে দেখো তোমার জিভের যেই মাথাটা সেটা কিন্তু তোমার ওই তালুতে যে টাচ করে। তো এই যে তালুতে যে টাচ করে উচ্চারিত হচ্ছে এই কারণে আমরা এদেরকে বলছি হচ্ছে তালব্য। এরপরে ট, ঠ, ড, ঢ এদেরকে আমরা বলছি মূর্ধন্য বর্ণ। কেন? কারণ এই তালুর ভেতরে তালুর সামনের দিকের যে শক্ত অংশটা, বিশেষ করে তুমি যদি একটু খেয়াল করো তোমার হচ্ছে ওপরের পাটির দাঁতের গোড়া থেকে শুরু করে ধরো ভেতরের দিকে এতটুকু পরিমাণ যে জায়গা, ওপরের পাটির দাঁতের গোড়া থেকে শুরু করে ভেতরের দিকের যেই তালুর অংশটা সেইখানে যদি তুমি ধরো এই পরিমাণ জায়গাতে যাও ওইখানের যে অংশটা সেইটাকে আমরা বলি হচ্ছে মূর্ধা। তো যখন তুমি উচ্চারণ করো ট তখন খেয়াল করে দেখো তোমার জিভটা কোথায় টাচ করে, না তোমার দাঁতের গোড়ায় টাচ করে না তোমার তালুর মাঝামাঝি টাচ করে, টাচ করতেছে হচ্ছে ওই যে উপরের পাটির দাঁতের গোড়া থেকে একটু ভেতরের যে অংশ শক্ত জায়গাটা সেইখানে। সো যখন তুমি এইভাবে উচ্চারণ করো ট, ঠ, জিভের ডগাটা যেহেতু ওইখানে যে টাচ করে উচ্চারিত হচ্ছে এই কারণে আমরা এদেরকে বলতেছি হচ্ছে মূর্ধন্য বর্ণ। এরপরে ত, থ, দ, ধ, দন্ত না এগুলোকে আমরা বলছি দন্ত বর্ণ। কেন? কারণ যখন তুমি ত উচ্চারণ করতে যাও তখন তোমার জিভের ডগাটা উপরের পাটির দাঁতের সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয়। ত, থ, দ উচ্চারণ করতে যাও দেখো তোমার জিভের ডগাটা উপরের পাটির দাঁতের সাথে লেগে উচ্চারিত হচ্ছে, এই কারণে আমরা এদেরকে বলছি হচ্ছে দন্ত বর্ণ। আর প, ফ, ব, ভ, ম এদেরকে যখন তুমি উচ্চারণ করতে যাও তখন যেহেতু তোমার ঠোঁটটা এই যে দুইটা ঠোঁট এই দুইটা ঠোঁট হচ্ছে পরস্পর টাচ করে তারপরে যখন ফাঁকা হয় তখন যেই বাতাসটা বের হয়ে যায় তার সাথে আমার এই বর্ণগুলোর উচ্চারণ হয়, এই কারণে আমরা এদেরকে বলতেছি হচ্ছে এরা ওষ্ঠ বর্ণ। ওকে, তাইলে আমাদের যে উচ্চারণ স্থানগুলো রয়েছে সেই উচ্চারণ স্থানগুলো অনুসারে আমরা এই প্রথম সারির বর্ণগুলোকে বলতেছি কণ্ঠবর্ণ, এরপরে দ্বিতীয় সারির বর্ণগুলোকে আমরা বলতেছি তালব্য বর্ণ, তৃতীয় সারির বর্ণগুলোকে মূর্ধন্য, এরপরে এগুলো দন্ত, এরপরে এগুলো হচ্ছে ওষ্ঠ। এখন নিচের যেইগুলা বাকি রয়েছে সেইগুলোও হচ্ছে আমাদের বক্সের ভিতরে দিয়ে দেওয়া রয়েছে, ওইগুলো আমরা একটু পরে দেখব। আপাতত আমাদের যে বর্ণমালাটা ছিল এই বর্ণমালার ভেতর থেকে আমরা আমাদের মৌলিক আর হচ্ছে মৌলিক না কেন এটার ভেতরে যে ঝামেলাটা ছিল সেইটা বোঝার চেষ্টা করছি। এরপরে এদের ভেতর থেকে হচ্ছে আমরা যেই বিভিন্ন বর্ণগুলা নিয়ে আসলে উচ্চারণের ঝামেলাগুলো ছিল সেইগুলা বোঝার একটু চেষ্টা করছি, সাথে সাথে আমাদের যেই ব্যঞ্জন বর্ণটার উচ্চারণ স্থান অনুসারে যেই শ্রেণী বিভাগটা ছিল সেটাকেও একটু বোঝার চেষ্টা করছি। এখন তোমরা একটু বলো যে এই পর্যন্ত আমরা ক্লাসটা বুঝছি কিনা। আহসান বলছো নাসিক্য বর্ণ কাকে বলে? নাসিক্য বর্ণটা হচ্ছে যেই বর্ণ উচ্চারণের সময় তোমার ওই যে চন্দ্রবিন্দুর উচ্চারণটা চলে আসে, ওই যে শাকচুন্নি বলে না যে হাউ মাও খাও মানুষের গন্ধ পাও, এই যে তোমার হচ্ছে হাউ মাও না বলে যখন তুমি হাউ মাও বলতেছো যেইভাবে তুমি ওইটাকে উচ্চারণ করো সেইটা হচ্ছে নাসিক্য। ওকে, এখন তুমি ওইখানে কোন ধরনের উচ্চারণগুলো আসে, এই যে এই পাশের গুলা ও যখন উচ্চারণ করো দেখো তোমার ওইরকম চন্দ্রবিন্দু চলে আসতেছে। দেখো তোমার ওই যে নাক দিয়ে বাতাসটা বের হইতেছে, নাকি সুরে কথা বলার সময় তুমি যেগুলো উচ্চারণ করো সেইগুলোই হচ্ছে নাসিক্য। ওকে মার্জান তুমি কেন বলছো এটা আমি বুঝছি। হ্যাঁ, ওকে, মূর্ধা কি? এই যে তোমার উপরের পাটির দাঁতের গোড়া থেকে একটু ভেতরের দিকের শক্ত তালুর যে অংশটা সেটা হচ্ছে মূর্ধা। ওকে,
এখন এরপরে আসো আমরা হচ্ছে আমাদের বর্ণমালার দিকে আগাই। বর্ণমালা অলরেডি আমরা দেখে ফেলছি। বর্ণমালা হচ্ছে কোনো ভাষা লিখতে যে ধ্বনিদ্যোতক সংকেত বা চিহ্ন সমূহ ব্যবহার করতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে বর্ণমালা। প্রকারভেদ বর্ণমালা হচ্ছে আমার দুই প্রকার। আহ বর্ণমালা হচ্ছে আমাদের দুই প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের স্বরবর্ণ, তারপরে এটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এগুলো আমরা জানি। মোট বর্ণ আছে আমাদের 50টা, এটাও আমরা জানি। এরপরে স্বরবর্ণ কি, স্বরধ্বনি লিখিত রূপ যেটা সেটা হচ্ছে স্বরবর্ণ, সংখ্যা 11টা। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ব্যঞ্জন ধ্বনির যে লিখিত রূপগুলো সেগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ, টোটাল সংখ্যা হচ্ছে 39টা। এখানে আমাদের লিস্টটা দিয়ে দেওয়া আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝে গেছো অলরেডি। এরপরে আমাদের হচ্ছে লিখিত রূপটা কি, লিখিত রূপটা মানে হচ্ছে আচ্ছা এই যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যেগুলো রয়েছে আমাদের, এদের মধ্যে আমাদের হচ্ছে লিখে প্রকাশ করার সময় কখনো কখনো দেখা যায় যে আমি এদেরকে সম্পূর্ণ বর্ণটাকে ব্যবহার করি, কখনো কখনো এদের থেকে ছোট্ট একটা মানে হচ্ছে এদেরকে একটু সংক্ষিপ্তভাবে ব্যবহার করি। তো এই সংক্ষিপ্ত ব্যবহারটা আমার হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দুইটাতেই হয়। তো যখন আমি এদেরকে সংক্ষিপ্তভাবে ব্যবহার করতে চাই তখন আমার আবার হচ্ছে এদের নামটা চেঞ্জ হয়ে যায়। যেরকম আমাদের যে স্বরবর্ণটা, সেই স্বরবর্ণের লিখিত রূপটাকে আমরা বলি হচ্ছে কার, আর আমাদের যে ব্যঞ্জন বর্ণটা সেটার লিখিত রূপকে আমরা বলি হচ্ছে ফলা। তার মানে যখন তুমি সরেয়াটা এইভাবে লিখতেছো তখন সেইটা হচ্ছে তোমার পূর্ণরূপ। একটা ধ্বনি যখন তুমি ওইটার পরিপূর্ণ যেই বর্ণটা সেই বর্ণটার মতো করেই লিখতেছো তখন সেটা হচ্ছে ওই ধ্বনিটার পূর্ণরূপ, ওই বর্ণটার পূর্ণরূপ। কিন্তু যখন তুমি এইটাকে এইভাবে লিখলা, আকার হিসেবে লিখলা, তখন এইটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত রূপ। ওকে, একই রকম ভাবে আমি যদি তোমাদেরকে দেখাই যে তুমি ধরো হচ্ছে ম, এই মটা যখন এইভাবে লিখলা তখন এইটা হচ্ছে তোমার পূর্ণরূপ। কিন্তু এই মটাকে যদি তুমি এইভাবে লেখো ম ফলার মতো করে, তখন সেটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত রূপ। এবং এই যে আমাদের স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো সেগুলোকে আমরা বলছি হচ্ছে কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলছি ফলা। স্বরবর্ণের কার চিহ্ন টোটাল 10টা। কেন? কারণ এইখানে আমার স্বরে অ যেইটা, এটার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। স্বরে অটা সবগুলা ধ্বনির সাথে আসলে উচ্চারিত হয়। তুমি যখন ক উচ্চারণ করতে যাও কর সাথে তুমি একটা অ উচ্চারণ করো, তুমি যখন ল উচ্চারণ করতে যাও লর সাথে তুমি একটা অ উচ্চারণ করো, তুমি যেই ধ্বনি উচ্চারণ করতে যাও সেটার সাথে তুমি অটোমেটিক একটা স্বরেয় উচ্চারণ করো। এই কারণে স্বরেয়টার কোনো সংক্ষিপ্ত রূপ নাই। এবং এই কারণে এই অটাকে আমরা বলি হচ্ছে নীলিন বা লিন বর্ণ। ওকে, সো এই অটাকে বাদ দিলে বাকি আমার হচ্ছে স্বরবর্ণ থাকে কয়টা, 10টা থেকে একটা চলে গেল, বাকি থাকে সরি 11টা থেকে একটা চলে গেল, বাকি থাকে হচ্ছে 10টা। আমার কার চিহ্ন হচ্ছে টোটাল 10টা। আর আমাদের যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ এইটা হচ্ছে আমরা বলতেছি ফলা, এবং এই ফলা চিহ্ন 6টা। এই 6টা কোনটা, এটাকে আমরা সহজে এইভাবে মনে রাখতে পারি যে আমাদের হচ্ছে, তুমি যদি একটু দেখো আমরা এটাকে বলতে পারি এইভাবে যে ম জার ল বন। ওকে, আমরা এইভাবে হচ্ছে আমাদের ফলাগুলাকে মনে রাখতে পারি। তো এখানে তুমি হচ্ছে জাস্ট সিরিয়ালে আগাও। আমাদের ম দিয়ে হয় হচ্ছে ম ফলা, অন্তস্থ জ দিয়ে হয় হচ্ছে জ ফলা, এরপরে হচ্ছে আমাদের ম ফলা, জ ফলা, এরপরে র ফলা, ল ফলা, ব ফলা, আর হচ্ছে ন ফলা। এই হচ্ছে আমাদের টোটাল 6টা ফলা। তাইলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের 6টা। এই 6টাকে আমরা বলি হচ্ছে ফলা। ফলা কোনটা কোনটার হয়, ম ফলার হয়। যেরকম তুমি যখন লেখো পদ্ম, এই পদ্মতে দ এর সাথে তুমি যেটা লিখছো সেটা হচ্ছে ম ফলা। তুমি যখন লেখো হচ্ছে ব্যবহার, এই ব্যবহারে যখন তুমি হচ্ছে এই যে যেটা ব্যবহার করছো সেইটা হচ্ছে আমাদের জ ফলা। এরপরে যখন তুমি লেখা হচ্ছে প্রথম, এই প্রথমে তুমি প এর সাথে যেটা লিখছো সেটা হচ্ছে র ফলা। এরপরে তুমি লিখলা ধরো হচ্ছে আলহাদ, উচ্চারণটা আসলে আলহাদি হয়। হ্যাঁ, তো যখন তুমি এটাকে উচ্চারণ লিখলা তখন হয়ের সাথে যেটা লিখলা সেটা হইলো হচ্ছে তোমার ল ফলা। তুমি লিখলা হচ্ছে বিশ্ব, তালব বর্ষার সাথে যেটা লিখছো সেটা হচ্ছে তোমার ব ফলা। আর ধরো তুমি লিখলা হচ্ছে রত্ন, এখানে তুমি যেটা ব্যবহার করলা সেটা হচ্ছে তোমার ন ফলা। এই হচ্ছে আমাদের টোটাল 6টা ফলা। নোট, আমাদের হচ্ছে অ বাদে বাকি বর্ণগুলোর সংক্ষিপ্ত রূপ আছে, অর কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তাই এটাকে আমরা বলি হচ্ছে নীলিন বর্ণ। এটা অলরেডি বলে দিছি তোমাদের। এরপরে তোমাদের এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ আর পূর্ণ রূপটা কোথায় কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। এখন আসো আমাদের হচ্ছে স্বরবর্ণের শব্দের প্রথমে যখন আমরা ব্যবহার করতে যাই, দেখো শব্দের প্রথমে রয়েছে অ, তারপরে এই যে আ, এই যে ই। শব্দের মাঝখানে যদি আমরা ব্যবহার করি, দেখো শব্দের মাঝখানে এটা হচ্ছে পূর্ণ রূপটাকে আমরা ব্যবহার করছি এইগুলাতে। শব্দের শেষে যদি যাই, দেখো শব্দের শেষে রয়েছে এইগুলা। সো শব্দের আমার হচ্ছে স্বরবর্ণের যে এই পূর্ণ রূপটা সেটা আমরা শব্দের শুরুতে, শব্দের মাঝে বা শব্দের শেষে ব্যবহার করতে পারি। একই রকম ভাবে ব্যঞ্জন বর্ণ যেটা সেটা আমরা শব্দের প্রথমে ব্যবহার করতে পারি স্বাধীনভাবে। কিরকম ক, প, ট। শব্দের মধ্যে কিরকম, এই যে এইখানে, এইখানে। শব্দের শেষে কিরকম
ম ল ট। তো এই যে আমাদের হচ্ছে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ, আমরা শব্দের মধ্যে বা প্রথমে বা শুরুতে যে কোনো জায়গাতে হচ্ছে আমরা এদেরকে স্বাধীনভাবে ব্যবহার করতে পারি। একই রকম ভাবে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে, সেই সংক্ষিপ্ত রূপগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এখানে দেখো তোমাদের হচ্ছে কার, আর এই যে এখানে হচ্ছে তোমাদের যে ফলাগুলা সেইগুলোর ব্যবহার দিয়ে দেওয়া হয়েছে। তোমাদেরকে অলরেডি কার আর ফলা যেটা সেটা নিয়ে এখানে কথা বলে ফেলছি। এখানে জাস্ট তোমাদের এক্সাম্পল গুলো দেওয়া আছে, আশা করি এটা তোমরা পড়লেই বুঝতে পারবা। এরপরে আসো আমাদের হচ্ছে ওই যে উচ্চারণ স্থান অনুসারে যেই শ্রেণী বিভাগটা ছিল সেই জিনিসটা কিন্তু অলরেডি তোমাদেরকে দেখাই দিয়ে আসছি। এই যে আমাদের হচ্ছে এই জায়গাটাতে যে উচ্চারণ স্থান অনুসারে এই যে তোমাদের কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ যে এই ভাগগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে দেখাই দিছি। এখন আসো আমাদের হচ্ছে ওইটাই জাস্ট এখানে আরেকটু দেখা দেওয়া হয়েছে, আর একটু ক্লিয়ার করে। আর এটার মধ্যে দুইটা জিনিস আরো অ্যাড হয়েছে, একটা হচ্ছে কণ্ঠ তালব্য আর একটা হচ্ছে কণ্ঠস্থ। এই দুইটা স্বরবর্ণের ক্যাটাগরি, সো ব্যঞ্জন বর্ণের ভিতরে ওইটা দেখাই নাই। তো এখানে বর্ণগুলা কি কি এই যে সুন্দর করে লিস্ট দিয়ে দেওয়া আছে। এখানে একটু জিনিস একটু খেয়াল রাখো, ক খ গ ঘ ঙ তো তোমার ব্যঞ্জন বর্ণের ভেতর চলে গেলই, আর স্বরীয় স্বরিয়া যেটা এটা তোমার স্বরবর্ণের ভেতর হচ্ছে কণ্ঠবর্ণ, অ গলা থেকে আসে। এরপরে তালব্য বর্ণ তোমার এখানে চ ছ জ ঝ ঞ এগুলো তো হচ্ছে তোমার অলরেডি দেখেই ফেলছো বর্গের ভেতর। হ্রস্ব ই দীর্ঘ ইটা একটু মনে রাখো, এগুলো স্বরবর্ণের ভেতর থেকে আসছে। ওষ্ঠবর্ণ প ফ ব ভ ম এগুলো তো হচ্ছে বর্গীয় বর্ণের ভেতর আসছে। হ্রস্ব উ আর দীর্ঘ উ যেটা সেইটা আসছে হচ্ছে তোমার স্বরবর্ণ থেকে। মূর্ধন্য বর্ণ হচ্ছে এই যে ট ঠ ড ঢ মূর্ধন্য, আর হচ্ছে এই পাশ থেকে স্বরবর্ণ থেকে আসছে কি রি। তালব্য হচ্ছে কণ্ঠ তালব্য এ ওই, তোমার কণ্ঠস্থ হচ্ছে ও উ। কণ্ঠ তালব্য কি? কণ্ঠ তালব্য হচ্ছে কণ্ঠ থেকে বের হয়ে তোমার তালুটাকে টাচ করে যদি বাতাসটা যায়, তুমি যখন বলো এ এ বলার সময় তোমার বাতাসটা যখন গলা দিয়ে বের হয় তার সাথে তোমার ওই উপরের তালুটার সাথে বাতাসটা হালকা একটু টাচ করে চলে যায়, এই কারণে এটা বলা হচ্ছে কণ্ঠ তালব্য। আর কণ্ঠস্থ কোনটা? তোমার কণ্ঠ দিয়ে বের হওয়ার পর যদি তোমার ঠোঁটের সাথে ওই বাতাসটা একটু ধাক্কা খায়, ও ও দেখো তোমার ঠোঁটটা সংকুচিত হয়ে যাচ্ছে না, ও ও এগুলো যখন উচ্চারণ করতেছে বাতাসটা তোমার মুখের সাথে টাচ লাগতেছে, এই কারণে আমরা এদেরকে বলতেছি হচ্ছে কণ্ঠস্থ। আর দন্তবর্ণ এই যে আমাদের ত থ দ ধ দন্ত ন যেগুলো ছিল সেইগুলা অলরেডি দেখে ফেলছো। আর ওই যে তোমাদেরকে বলছিলাম যে বর্গীয় বর্ণ যেগুলা, মানে ওই যে আমাদের সিরিয়ালের যে 25টা বর্ণ ছিল, এই যে 25টা তো এখানে ছিল, এর বাইরের যে বর্ণগুলা ছিল সেইগুলোকেও বলছিলাম যে আমরা বক্সে দিয়ে দিছি। সো এই যে দেখো বক্সের ভেতরে খেয়াল করে যে হ এটা হচ্ছে আমাদের কণ্ঠবর্ণের ভেতর পড়ছে, অন্তস্থ জ, অন্তস্থ অ, তালব্য স এইগুলা হচ্ছে আমাদের পড়ছে তালব্যর ভেতরে। এরপরে হচ্ছে র, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, মূর্ধন্য স এগুলো পড়ছে আমাদের মূর্ধন্যর ভেতরে। আর ল আর স এগুলো হচ্ছে আমাদের দন্তবর্ণের ভেতরে পড়ছে। ওকে, এরপরে আমাদের হচ্ছে উচ্চারণ নিয়ে হালকা একটু কথা আছে। উচ্চারণটা হচ্ছে বেসিক্যালি তুমি যখন উচ্চারণ করতে যাও স্বরধ্বনি উচ্চারণের সময় কিন্তু দেখছো যে আমাদের মৌলিক স্বরধ্বনি 7টা, অ আ ই উ এ ও এ। সো এই যে 7টা ধ্বনি এর ভেতরে তোমার হচ্ছে 3টা ধ্বনি বেসিক্যালি এদের উচ্চারণে একটু ঝামেলা হয়। কি ঝামেলাটা হয়? যখন তুমি অ উচ্চারণ করতে যাও তখন এর উচ্চারণ দুই রকম হয়, একটা হচ্ছে অর মতো আর একটা হচ্ছে ওর মতো। খেয়াল করে দেখো, তুমি যখন বলো অজ এই শব্দটার দিকেই খেয়াল করে দেখো, বানানে কিন্তু দুইটার সাথেই অ আছে, বর্গীয় জর সাথে কেউ নাই মানে অ আছে ওর সাথে। সো তুমি বানানে দুইখানে পাইছো অ, কিন্তু যখন উচ্চারণ করতে গেছো দেখো একটাতে কি চলে আসছে, ওকার চলে আসছে। বা এখানে দেখো শপথ, এইখানে যখন তুমি উচ্চারণ করতেছো তখন এখানে তুমি কিভাবে উচ্চারণ করছো, স প থ। সো এখানে তুমি হচ্ছে স্বর সাথে অ, পর সাথে অ, তুমি হচ্ছে এখানে উচ্চারণ করছো অ দিয়ে। কিন্তু যখন তুমি হচ্ছে অটাকে নদীটা যখন উচ্চারণ করতে গেছো, দেখো নদীতে নর সাথে কেউ নাই মানে হচ্ছে এটা ন যুক্ত অ আছে। এখন তুমি এখানে উচ্চারণের সময় কিন্তু নদী বলো নাই, বলছো কি নদী। এই যে আমাদের অ ধ্বনিটার উচ্চারণ হচ্ছে দুই রকম, কি কি একটা অর মতো আর একটা হচ্ছে ওর মতো। বাকি শব্দগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। সরিয়া যেটা এটা দুই রকম হয়, কি একটা আ আর একটা এ। আটা কিরকম? ওই যে আম, আম উচ্চারণ করার সময় তুমি যেটা উচ্চারণ করো সেটা হচ্ছে আ, আগামী, এখানে তুমি উচ্চারণ করতেছো আ। কিন্তু যখন তুমি হচ্ছে ওই যে জ্ঞান, বিজ্ঞান এগুলো উচ্চারণ করতে যাও, খেয়াল করে দেখো তুমি এখানে বর্গীয় জয়ের সাথে আকার, বর্গীয় জয় ইয় ওইটার সাথে যখন আকার দিছো তখন কিন্তু তুমি গান উচ্চারণ করো না, উচ্চারণ করছো জ্ঞান, এর মতো করে উচ্চারণ করছো। বিখ্যাত যখন তুমি জফলা যুক্ত করছো তখন তুমি উচ্চারণ করছো কি করে, এর মতো করে। সো সরিয়ার উচ্চারণটাও হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে আমাদের এ। আর এ যেইটা এর উচ্চারণও দুই রকম হয়, একটা হচ্ছে এর মতো, যেরকম তুমি বললা হচ্ছে কেক খাবো, বেগুন দিয়ে বেগুনি করে দাও, এরপরে হচ্ছে কেটলিতে করে চা বানিয়ে দাও। এই যে তুমি যখন এইগুলাতে উচ্চারণ করতেছো তখন দেখো খেয়াল করে তুমি এখানে এর উচ্চারণটা করতেছো এর মতো করে। কিন্তু যখন তুমি এই দিকে চলে আসলা দেখো তুমি এখানে যখন বলো এক, কখনো কিন্তু তুমি বলো না এক, তুমি বলো এক। তুমি কখনো বলো না খেলা, তুমি বলো খেলা। ক্রিকেট খেলা আমার প্রিয় খেলা। সো তুমি কিন্তু কখনোই বলো না যে ক্রিকেট আমার প্রিয় খেলা,
বলো না। তো এইখানে তুমি এটাকে উচ্চারণ করতেছো বানানে ব্যবহার করছো একার, বাট যখন তুমি উচ্চারণ করতে যাচ্ছ তখন উচ্চারণ করতেছো এর মতো করে। সো এর উচ্চারণ আমরা পাইলাম কয় রকম? 2 রকম। একটা হচ্ছে এ, আর একটা হইলো আমাদের এ। So, এই 3টা বর্ণে আমাদের একটু ঝামেলা হয়। আর ব্যঞ্জন বর্ণের ভেতরে তোমাদের হচ্ছে এখান থেকে আমরা 2টা এক্সাম্পল নিছি, ও অনুস্বারের একটা এক্সাম্পল নিছি, এখানে একটু ঝামেলা হয়েছে, এটা অনুস্বার হবে। আর এখানে হচ্ছে ইও। এখন ইওর যেই উচ্চারণটা সেটা অলরেডি তোমাদেরকে দেখাই দিয়ে আসছি, যেটার উচ্চারণ তোমার হয় ইয়রের মতো, আর একটা উচ্চারণ হয় হচ্ছে তোমার দন্ত নয়ের মতো, আর একটা উচ্চারণ হয় হচ্ছে তোমার গয়ের মতো। এই 3টে উচ্চারণই তোমাদেরকে দেখাইছি। আর এই যে ও, যেটা ও এবং অনুসারে, এটার উচ্চারণ হয় হচ্ছে অঙ্গের মতো, যেরকম ব্যাং, বাঙালি, বঙ্কিম। ইওর উচ্চারণটা কোথায় দেখাইছিলাম? এই যে তোমাদের ইওর উচ্চারণগুলো কিন্তু এখানে অলরেডি দেখাই দিছি। ওকে, সো বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি এবং বর্ণ নিয়ে তোমাদের যে আলোচনাগুলো ছিল, মোটামুটি আমরা হচ্ছে সেইখান থেকে বেশ কিছু জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। সাবেক জিজ্ঞেস করছো সংবৃত আর বিবৃত একটু ক্লিয়ার করে দেন। সংবৃতটা হচ্ছে যখন তুমি কোনো একটা ধ্বনি উচ্চারণ করতে যাচ্ছ, তখন তোমার 2টা ঠোঁটের মাঝখানের ফাঁকাটা কতটুকু থাকতেছে সেইটার উপর বেস করে সংবৃত আর বিবৃত হয়। সো ধরো তুমি উচ্চারণ করলা রস্য উ। এখন এই উ যখন তুমি উ উচ্চারণ করতেছো, তখন তোমার 2টা ঠোঁটের মাঝখানের ফাঁকা কিন্তু অনেক কম। উ 2টা ঠোঁটের মাঝখানের ফাঁকা যেটা, সেটা অনেক কম, এইটা হচ্ছে সংবৃত। আর যখন তুমি উচ্চারণ করতেছো উফ কি মিষ্টি আম, এখন ধরো তুমি এই যে আমটা যখন উচ্চারণ করতেছো, এই আ উচ্চারণ করার সময় তুমি খেয়াল করে দেখো, তুমি যত বড় হা করবা তোমার আটা কিন্তু তত স্পষ্ট হবে। সো ঠোঁটের ভেতরের যে দূরত্বটা যত বেশি, তত বেশি আমরা বলি এটা হচ্ছে বিবৃত। সো ঠোঁটের ভেতরের দূরত্বটা যদি কম হয় তখন আমরা সেটাকে বলি সংবৃত ধ্বনি, ঠোঁটের ভেতরের দূরত্বটা যদি বেশি হয় তখন আমরা সেটাকে বলি বিবৃত। এইটা নিয়ে যেহেতু আমাদের এই টপিকের ভেতর আপাতত আলোচনা নাই, আমরা হয়তো রেগুলার ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব। সো সংবৃত আর বিবৃত মূল কনসেপ্টটা এইটাই, ঠোঁটের ভেতরের দূরত্বটা যদি কম হয় তাহলে সংবৃত, বেশি হইলে সেটা হচ্ছে বিবৃত। ওকে, সো আলোচনাটা শেষ করে দিচ্ছি। এখন আসো, নামাজের বিরতি চাচ্ছ তাহসিনা, আমাদের ক্লাসটার মতো মোটামুটি আমরা শেষের দিকেই চলে আসছি, আর হয়তো আমাদের 5-7 মিনিট লাগবে। তো আমরা কিছু কুইজ দেখবো, মানে এমসিকিউ কিছু প্রশ্ন দেখবো, এরপরে আমাদের একটা কুইজ, তারপরে ক্লাসটা শেষ। ওকে, আশা করি সাথে থাকবা। তো প্রথম প্রশ্ন, উচ্চারণ স্থান অনুসারে নিচের কোনটা আমাদের কণ্ঠবর্ণ? দেখি একটু উত্তর দিয়ে দাও কমেন্টে। ওকে ওকে, আচ্ছা। তো উচ্চারণ স্থান অনুসারে আমাদের কণ্ঠবর্ণটা হচ্ছে হ, ঠিক আছে? ক, খ, গ, ঘ, ওই ক্যাটাগরির ভেতরে আমাদের হচ্ছে ওইটার বক্সের ভেতরে একটু খেয়াল করে দেখো, ওই যে হটা কোনায়, দেখতে পাইছো? কণ্ঠবর্ণ হচ্ছে আমাদের হ। এরপরে আমাদের বলছি যে উচ্চারণ স্থান অনুসারে হ্রস্বই এবং দীর্ঘই এই 2টা বর্ণকে কি বলা হয়? দেখি একটু উত্তর করো তোমরা। ওকে, হ্রস্বই এবং দীর্ঘই এদেরকে আমরা বলি হচ্ছে তালব্য বর্ণ। একটু যদি আবার বক্সটার দিকে আসো, এই যে হ্রস্বই দীর্ঘ, এটা হচ্ছে আমাদের তালব্য বর্ণের ভেতরে পড়ছে। এরপরে আমাদের হচ্ছে নেক্সট প্রশ্ন, বাংলা বর্ণমালায় ফলা কয়টা? এটা সবার পারা উচিত। দেখি মাহির সবার আগে উত্তর করছো কমেন্টে, আর এই পাশে আমাদের হচ্ছে আমান আঞ্জুম শিলা উত্তর করছো, দেওয়ান সাইম উত্তর করছো। ওকে, ফলা হচ্ছে আমাদের 6টা। ওকে, কি কি ফলা? মজার লবণ, মজার লবণ। ওকে, এরপরে কি আছে আমাদের হচ্ছে ইয়। ইয় এর উচ্চারণ কয় রকম হয়? এটা অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে এর উচ্চারণ হচ্ছে আমাদের 3 রকম। একটা হচ্ছে ই অ, একটা হচ্ছে দন্ত ন, আর একটা হচ্ছে আমাদের গ, অথবা হচ্ছে আমাদের গয়ে গ, এরকম। ওকে, তাহলে ইয়র উচ্চারণটা হচ্ছে বেসিক্যালি আমাদের 3 রকম। এরপর আমাদের আছে হচ্ছে নিচের কোনগুলো ওষ্ঠ বর্ণ? এটা খুবই সহজ, সবার পারার কথা এটা। আচ্ছা, ওকে, গুড। প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে আমাদের ওষ্ঠবর্ণ। সো প্র্যাকটিস পর্ব শেষ, এখন তোমাদের জন্য কুইজ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
অ্যান্সার করে দাও। একটা পোল লঞ্চ হবে, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও। ওকে, আর যারা ফেসবুকে যুক্ত আছো তারা ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা, এখানে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? অনেকেই সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে আমাদের 7টা। মৌলিক স্বরধ্বনি কয়টা? ই, আ, অ, আ, ই, উ, এ, ও, এ, এই 7টা। অ, আ, ই, উ, এ, ও, এ, এই 7টা হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। সো সঠিক উত্তর 7। যারা দ্রুততম সময়ে সঠিক উত্তর দিয়েছো তাদের ভেতর আছো আমাদের আরিশা, কাজী জাকওয়ান, সিমরিন, রামিসা, ইশরাত জাহান, জোয়ানা, আব্দুল্লাহ, সঞ্চয়িতা, মাইশা, মারিয়া, সিয়াম। তোমাদের সবাইকে অভিনন্দন। এ পাশ থেকে আমাদের হচ্ছে মুন্নি আক্তার, শামিমা আক্তার, আভা, জাকিয়, মৌসুমী ইসমাত জাহান, এরপরে সিপ্রা আচার্য, এরপরে লীলা সরকার, এরপরে মরিয়ম আক্তার। মোটামুটি অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তোমাদের সবাইকেও অভিনন্দন। সো এই ছিল আমাদের হচ্ছে আজকের ক্লাসটা। আশা করি সবাই বুঝেছো। এখন তোমাদের হচ্ছে একটু আমাদের কোর্সটা সম্পর্কে হালকা একটু জানিয়ে দিই যে আমাদের হচ্ছে দেশব্যাপী 91টা শাখায় আমাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর যে একাডেমিক প্রোগ্রাম 2025টা এটা চালু হতে যাচ্ছে। এটা তোমরা দুইভাবে করতে পারবে, একটা হচ্ছে অনলাইন আর একটা কম্বো ব্যাচ। অনলাইন যেইটা, অনলাইনের সাথে আমাদের কম্বো ব্যাচের পার্থক্যটা হচ্ছে অনলাইন ব্যাচে তুমি যত কিছু সবকিছু অনলাইনেই পাবা। অনলাইনে তুমি হচ্ছে ক্লাসগুলো পাবা। কম্বো ব্যাচেও তুমি আসলে অনলাইনেই ক্লাস পাবা, ক্লাসটা ফিজিক্যালি হচ্ছে না। আর কম্বো ব্যাচের একটাই সুবিধা, সেটা হচ্ছে এখানে তুমি প্যারালাল টেক্সট যেটা যেটা আমি শুরুর দিকে বলেছিলাম, সেই প্যারালাল টেক্সটটা তুমি কম্বো ব্যাচে পাবা। এবং আমাদের অফলাইনের যেই ব্রাঞ্চগুলো রয়েছে, আমাদের টোটাল 91টা ব্রাঞ্চ রয়েছে সারা দেশ জুড়ে। সো সেই ব্রাঞ্চগুলোতে তোমার বাসার কাছে যে ব্রাঞ্চটা, সেইখানে তুমি হচ্ছে যে অফলাইনে পরীক্ষা দিতে পারবা। অফলাইনের মানে আমাদের কম্বো ব্যাচের সুবিধাটা এইটা। আর যদি অনলাইনে ভর্তি হও সেই ক্ষেত্রে অনলাইনে তুমি আসলে প্যারালাল টেক্সট বইটা পাবা না, এবং অফলাইনে যে তুমি ব্রাঞ্চে পরীক্ষা দিতে পারবা না। এছাড়া বাদ বাকি যা কিছু সার্ভিস আমাদের সবকিছুই আসলে সমান, একই রকম। আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে 10 জানুয়ারি 2025 থেকে। আর এর সাথে আমাদের যখন তুমি এই কোর্সগুলোতে ভর্তি হবা তখন তুমি যে এই যে সুবিধাগুলো পাবা, মোটামুটি আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সট যেটা, সেটা তুমি পাবা কম্বো ব্যাচে। এর সাথে তুমি হচ্ছে টিচার যারা, প্রত্যেকটা টিচারই আসলে আমাদের যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন। সো তুমি দক্ষ শিক্ষক পাচ্ছ। এখানে ডেইলি এমসিকিউ এক্সাম পাবে তুমি। এখানে ডেইলি এমসিকিউ এক্সামটা মানে হচ্ছে, ধরো আজকের কথা যদি বলি, আজকের ক্লাসটা হয়তো তোমরা এক্সাম দিতে পারবা না। এক্সামটার সিস্টেমটা এরকম যে তুমি আগের দিন যেই ক্লাসটা করেছো সেই ক্লাসটা তুমি পরে যেদিন ক্লাস থাকবে, ধরো তোমার হচ্ছে শনি, সোম, বুধ, এরকম 3 দিন ক্লাস আছে। সো তুমি শনিবারে যেই ক্লাসটা করেছো সেই ক্লাসটার উপর তুমি সোমবারে পরবর্তী যেই দিনে ক্লাস থাকে সেই দিন সকাল 9টা থেকে রাত 11টার ভেতর তুমি হচ্ছে এমসিকিউ এক্সামটা দিতে পারবা, ডেইলি এমসিকিউ এক্সাম। আর অধ্যায় ভিত্তিক সিকিউ এক্সাম যেটা, সেটা হচ্ছে তোমাদের একটা অধ্যায় শেষ হওয়ার পরে এই অধ্যায়টার উপর তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে, সেটাও তোমরা হচ্ছে অনলাইনে দিতে পারবা। আর সাথে সার্বক্ষণিক কিউ&এ সার্ভিস তো থাকছেই। তোমাদের যে কোনো প্রশ্ন, রাত 2টার সময় তুমি পড়তে বসছো, তোমার কোনো মাথায় কোনো একটা প্রশ্ন আসছে, তোমার ঘুম ধরতেছে না যে অতিথির স্মৃতিগল্পে কেন কুকুরের সাথে আমাদের হচ্ছে লেখকের বিচ্ছেদ ঘটলো, এই কষ্টে মনে করো তোমার ঘুম ধরতেছে না রাতের বেলা। সো তুমি রাতের বেলা আমাদের কিউ&এতে কোশ্চেন করতে পারবা, এবং সেইখানে তোমরা হচ্ছে অ্যান্সারটা ইনশাল্লাহ পাবা যত দ্রুততম সময়ে সম্ভব। আর বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে যেটা বললাম যে লেখকের সাথে কেন কুকুরের বিচ্ছেদ ঘটলো, এই ধরনের প্রশ্ন কইরো না। অ্যাটলিস্ট তোমাদের হচ্ছে আসলে বোঝো কোন ধরনের প্রশ্ন করা উচিত, আমি তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি। সো সার্বক্ষণিক 24/7 আমাদের কিউ&এ সার্ভিস যেটা, সেটাও তুমি এখানে পাচ্ছ। আর আমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সটগুলো মোটামুটি এরকম হবে। এটা নিয়ে আমাদের হচ্ছে কাজ চলতেছে, তোমরা দ্রুততম সময় ইনশাল্লাহ পেয়ে যাবে এই বইগুলো। আর আমাদের কোর্স প্ল্যান যেটা, আমাদের অষ্টম শ্রেণীতে তোমাদের হচ্ছে গণিত বিজ্ঞানের ফুল কোর্স এবং হচ্ছে বাংলা ইংলিশ ফুল কোর্স, দুইটা কোর্স আলাদা। গণিত বিজ্ঞানের জন্য তোমাদের অলরেডি হয়তো জানো যে কোর্স ব্যাপ্তি আমাদের হচ্ছে 8 মাস ধরে ক্লাসগুলো হবে। এখানে তোমার 97টা এক্সাম হবে, টোটাল লেকচার থাকবে হচ্ছে 140টা। ব্যাচটা হবে তোমার শনি, সোম, বুধবারে
সময় হচ্ছে সন্ধ্যা 6টা থেকে। এটা নিয়ে হয়তো অনেকেই একটু কনফিউশনে আছো যে আজকে যেহেতু বিকাল 4টা থেকে ক্লাস করলা, তোমাদের আসলে রেগুলার ক্লাসও বিকাল 4টা থেকে হবে কিনা। আসলে এরকম কিছু হবে না, রেগুলার ক্লাস তোমাদের সন্ধ্যা 6টা থেকে হবে। আর তোমাদের হচ্ছে গণিত বিজ্ঞানে তোমাদের দুইটা বিষয়ে ফুল কোর্স ফিটা হচ্ছে 7,000 টাকা। আর যদি তুমি কম্বো ব্যাচে ভর্তি হও, যেখানে তুমি আসলে প্যারালাল টেক্সট এবং হচ্ছে অফলাইনের যে এক্সাম, এই দুইটা সুবিধা পাবা, সেটা তোমাদের হচ্ছে 9,000 টাকা। আপাতত 1,000 টাকা ছাড়ে ভর্তি চলতেছে। বাংলা ইংলিশের ক্ষেত্রে আমাদের একই রকম, যে এখানে তোমার হচ্ছে বাংলা এবং ইংরেজি পড়ানো হবে। কোর্স ব্যাপ্তি একই রকম, আমাদের 8 মাস। পরীক্ষা এখানে থাকবে তোমার 78টা, টোটাল লেকচার থাকবে হচ্ছে 140টা। ব্যাচের দিনটা হচ্ছে তোমার রবি মঙ্গল বৃহস্পতি। এটা নিয়ে অনেকের মধ্যে হয়তো একটু কনফিউশন কাজ করতে পারে যে আসলে দুইটা ব্যাচ টাইম সেম হয়ে যাবে কিনা। ব্যাচ টাইম সেম না, তোমাদের বিজ্ঞানের ক্লাসগুলো হবে শনি সোম বুধে, আর হচ্ছে এই যে বাংলা ইংরেজির যে ক্লাসগুলো সেগুলো হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিতে। সময় তোমার সন্ধ্যা 6টা থেকে, সময়টা একই থাকবে। আর কোর্স ফি তোমরা 2 কিস্তিতে প্রদান করতে পারবা। দুইটা বিষয়ে আমাদের মোট ফি হচ্ছে 7,000 টাকা এবং কম্বো ব্যাচে 9,000 টাকা, একই রকম। ওকে, সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি সবাই ভালো আছো। আশা করি হচ্ছে তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আর সাবিত জিজ্ঞেস করছো যে অন্য কোনো প্রশ্ন করা যাবে কিনা গণিতের অধ্যায় ভিত্তিক। এরপরে আচ্ছা, সিদ্ধাতুল বলছো যে প্লিজ একটু নিশ্চিত করুন আমার কমেন্ট যায় কিনা। তোমার কমেন্ট আসছে, তোমার নাম বলছো স্নেহা, সেটাও দেখছি। কাউসার আহমেদ বলছো ডিইউ কি? ডিইউ মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। বনে জিজ্ঞেস কর, বনে বলছো থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। তানভীরাঞ্জন সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম। এই পাশ থেকে আমাদের হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে যে অনেকে এখনো সালাম দিচ্ছ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বাই বাই বলে দিছো সিপ্রা আচার্য, তোমাকেও বাই বাই। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের মতো তোমাদের সাথে কথাবার্তা আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ আমাদের মেন কোর্সে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।